মাত্র ৩ মাসের জন্য বউ হয়েছি আবিদের। আমার ননদ শিলার স্বামী আবিদ। এই ৩ মাস শিলা থাকবে তার বাবার বাড়ি, আর আমি থাকবো শিলার শ্বশুর বাড়ি। একজন নারীর জন্য এটা কতটা লজ্জাজনক তা কেবলমাত্র এমন পরিস্থিতির শিকার হওয়া নারীটাই অনুধাবন করতে পারে। আবিদের কাছে আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমার শাশুড়ি ও আমার স্বামী ফয়সাল। মা ছেলের কৌশলে আশ্রয় নিয়েছে। ফয়সালের সাথে আমার প্রেমের বিয়ে ছিল। আমাদের দীর্ঘ ৩ বছরের প্রেম ছিল, তারপর ২ বছরের সংসার করেছি। তুমুল প্রেমের স্রোতে ভেসে যেতে যেতে ফয়সালকে ভুলভাবে চিনেছি। অতিরিক্ত আবেগ মানুষকে ভুল পথে আর ভুল সিদ্ধান্ত নিতে প্রবলভাবে প্রশ্রয় দেয়। ফয়সালদের তুলনায় আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ, বলা যায় নিম্ন মধ্যবিত্ত। এসব ফয়সাল প্রেমের শুরু থেকে জানতো। বরং আমি হীনমন্যতায় ভুগলে সে বকা দিত, বলতো একজন মানুষের চেয়ে অন্য কিছু কখনোই বড় হতে পারে না। আমার জন্য তুমি পারফেক্ট, তুমি ইম্পর্টেন্ট। ঝামেলা দানা বাঁধতে শুরু করে ঠিক তখন থেকে। যখন ফয়সালের মা বুঝতে পারলো ছেলের শ্বশুরবাড়ি থেকে আশানুরূপ উপহার সামগ্রী পাচ্ছে না প্রতি সিজন হিসাবে, বিয়ের শুরুতে তিনি ভারী নারাজ ছিলেন। ছেলের মুখের দিকে চেয়ে রাজি হয়েছেন, রাজি নয় নিমু রাজি হয়েছেন। এদিকে আমিও কিন্তু বাবার এই অক্ষমতা ঢাকার আপ্রাণ চেষ্টায় নিমগ্ন থাকতাম ভোর থেকে নিশি অবধি। তাদের সংসারের যাবতীয় কাজগুলি কলুর বলদের মতো খেটে খেটে সম্পন্ন করতাম। তবুও ননদ শ্বশুরের মনে কোনো চিপাচাপায় আমার এতটুকু স্থান হতো না। বিদ্রূপের ছলে মা মেয়ে কথা শোনাতে যেন বদ্ধপরিকর। ফয়সালের মনকে বিষিয়ে দিয়ে তারা দিনের পর দিন আমার সম্পর্কে নানা কথা বলে। আমি অলস, কোনো কাজ করি না, মুখে মুখে তর্ক করি ইত্যাদি। এভাবে একদিন ফয়সাল আমাকে জিজ্ঞাসা করে ১-২ কথার মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তা চরম আকার ধারণ করে। এক পর্যায়ে সে আমাকে ফকিন্নি বলে। আমি তাদেরকে লোভী সেলফিশ বলে বাবার বাড়িতে চলে যাই। তারপর মা বোনের কথায় প্রলুব্ধ হয়ে আমাকে ডিভোর্স দেয়। তার মা নাকি তাকে কোটিপতির মেয়েকে বিয়ে করাবে। উপস্থিত ঘটনা আকস্মিকতায় আমার গোটা পৃথিবী দুলতে লাগলো ঝোড়ো হাওয়া দুলতে থাকা বৃক্ষের ন্যায়। সামান্য তুচ্ছ বিষয়কে ইস্যু করে ফয়সাল এমন ভয়ানক সিদ্ধান্ত নিতে পারলো তা আমার কল্পনারও বাইরে ছিল। যদিও অনেকটা মা বোনের রোষানলে পড়ে সে এমনটা করতে বাধ্য হয়েছে, তবুও মানা যায়। সে কেমন পুরুষ, কেমন তার ব্যক্তিত্ব। নিজের উপর সেদিন থেকে এক দরিয়ায় ঘৃণা। কেন বাবা মায়ের অমতে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছিলাম। ৬ মাস কেটে গেল। সময়ের সাথে নিজেকে সামলে নিলাম। মনকে প্রবোধ দিলাম এই বলে স্রষ্টা যা করে বান্দার কল্যাণের জন্য করে। ভালো একটা চাকরি হয়ে গেল আমার স্থানীয় উপজেলার কার্যালয়ে। ফয়সালের সাথে আমার যোগাযোগ বন্ধই ছিল। আকস্মা সে ১ সপ্তাহ আগে আমাকে ফোন করে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং আমাকে তার জীবনে পুনরায় ফিরিয়ে যেতে চাই। আমি গর্জে উঠলাম শুনে, বললাম তোমরা আসলেই লোভী। যখন শুনলে আমি ভালো আছি, ইনকাম করছি, অমনি বাহানা শুরু করলে। আর তোমাদের ঘরে সমস্ত কাজ করারও লোকের অভাব এখন। এটা কি মামার বাড়ি আবদার? মন চাইবে ভালোবাসবে, মন চাইবে ছুঁড়ে মারবে, মন চাইবে ফিরে পেতে চাইবে। এরপর ফয়সাল একটা বাক্য আমার কণ্ঠ স্তব্ধ করে আগুনে পানি ঢালার মতো, যা আমি প্রায় ভুলতে বসেছিলাম। ফয়সাল দম্মের সাথে জানলো, ওকে ফাইন, তাহলে তোমার বাবা যে ৫ লক্ষ টাকা ধার নিয়েছিল তোমার ভাই বিদেশ যাওয়ার সময় সেটা ফেরত দাও। আমি বেড়ালের মতো মিনমিন স্বরে বললাম, তুমি বলেছো ২৬ যেদিন দিতে পারবে সেদিন নিবে, তার আগে চাইবে না। হ্যাঁ বলেছি ঝুমুর। এখন দৃশ্যপট পাল্টে গিয়েছে না। শিলার স্বামীকে আমি আর মা রাজি করেছি। আমি অসহায় গলায় বলি, এটা কিভাবে সম্ভব? শিলা কেমন স্ত্রী এই জঘন্য বিষয়ে সায় দেয় সেটা পরে তোমাকে ক্লিয়ার করব। পারবো না। তোমার মতো কাপুরুষের লাইফে কামব্যাক করার এতটুকু ইচ্ছা আমার নেই। আর এটা তো তাহলে হিল্লা বিয়ে হয়? ছি, তাই নাকি? আমি এমনিতেই তোমাকে পুনরায় বিয়ে করতে চেয়েছি। আব্বা বিষয়টা স্থানীয় মসজিদে ইমামের সাথে আলাপ করেছে। তিনি আব্বাকে হাদিসের রেফারেন্স টেনে ব্যাখ্যা দিয়েছে, বুঝিয়েছে। বলেছে সিস্টেমের ভিতর বউ আনতে হবে, নয়তো সমাজে আমাদেরকে এক ঘরে করে দিবে। বিষয়টা আমার কাছে ভারী নিন্দনীয় ও গহিত। কিন্তু তুমি জানো আমাদের জেলায় অনুন্নত। ফতোয়ার বাইরে গিয়ে তোমাকে নতুন করে বিয়ে করা যাবে না। সুতরাং প্লিজ ঝুমুর রাজি হও। তোমাকে বিয়ে অন্য কারোর সাথে দিলে সেটা যতটা খারাপ লাগবে আমার, তার চেয়ে নিজের মানুষের সাথে হলেও খারাপ লাগাটা কম হবে। সবাই জানে তুমি বাবার বাড়িতে কারণবশত রয়েছো। তুমি ফিরে এলে সাব্বিরের টাকা বিষয়ে আমার আগের কথাই বহাল থাকবে। টাকা কিন্তু ৫ লাখ, মনে রাখো। সিদ্ধান্ত তোমার, প্রস্তাব আমার। আমি একটু থেমে রাজি হলাম। নিজেকে বহু সময় অনেক নিষ্ঠুরতম সিদ্ধান্ত নিতে হয় আমাদের। নিয়তের উপর কারো হাত নেই। আরেকবার চূড়ান্তভাবে উপলব্ধি করতে পারলাম
গরিব হওয়া আসলেই পাপ। গরিব বাঁচে অন্যের শাসন আর শোষণে। ফয়সালের ফোনের ওপরে আনন্দের হাসি হাসি উঠল। বললাম, আবিদের বাড়িতে থাকলে তার বাবা মা? তারা কিছু জানবে না ঝুমুর। আবির যেহেতু ঢাকায় জব করে, সে ওখানে বাসা ভাড়া নিয়েছে তোমার জন্য। তোমাকে বউ সাজতে হবে না, কিছুই না। জাস্ট কাজী নিয়ম, অফিসের নিয়ম অনুযায়ী বিয়ে হবে আবিদের সাথে আমাদের উপস্থিতিতে। তারপর আবিদ ঢাকায় নিয়ে যাবে তোমাকে। অফিস থেকে 3 মাস ছুটি নিয়েছে। লিঙ্ক ছিল বিধায় তারা ছুটি দিতে বাধ্য হয়েছে। সত্যি বলতে 3 মাস আবিদ তোমার দিকে ভালো করে ফিরেও তাকাবে না, বরং এমনভাবে চলছে যেন আমার ভাসুর। ফয়সালের রোজ ফোন দিয়ে জিজ্ঞাসা করে আবিদ আমাকে স্পর্শ করার চেষ্টা করছে কিনা। জবাব শুনে উল্লাসিত হয় ফয়সাল। দিনগুলো থাকে 3 মাসের হওয়ার। রুদ্ধশ্বাসের অপেক্ষায় ফয়সাল, কিন্তু আমার ভিতরে কোনো অপেক্ষা নেই। নতুন একজনের বউ হয়েছি তাও না, স্বামীর উপর প্রেমিকের কাছে তাও যাব না। এক বুক চাপা হতাশা দিন পার করছি। এ কেমন নারী জীবন! কখনো রংধেনু, কখনো ঝলমলে রোদ্দুর, আবার কখনো ভরা শ্রাবণ, কখনো ধূসর অমাবস্যা, কখনো তিমির আধার, কখনো মায়াবী জ্যোৎস্না। আর মাত্র 4 দিন বাকি আছে 3 মাস শেষ হওয়ার। গরম বেশি হয়, একদিন অনেক সময় নিয়ে গোসল করেছি। রাতে ভীষণ জ্বর। 2 রুমের বাসা। আবিদ এক রুমে ঘুমায়, আমি এই রুমে। এই কয়েকদিনের জন্য আমি না করেছি আবিদকে খাট কিনতে। সে তার রুমে খাটে ঘুমায়, আমি ফ্লোরে বিছানা করে ঘুমাই। আবিদ রাতে পানি খেতে উঠে আমি জ্বরে কাতরাচ্ছি। সে পা চলিয়ে রুমে এলো। ভয় লাগছে বিধায় আমি রুমের দরজা বন্ধ না করে চাপিয়ে রাখতাম। কাছে বসে জিজ্ঞাসা করলো, ভাবি কখন থেকে খারাপ লাগছে? ডাকুনি কেন? কপাল চেপে ধরে দিয়ে আমি ঘোরের মধ্যে আবিদের হাতের উপর হাত রাখি। একটু ভালো লাগছিল আবিদের হাতের উষ্ণতায়। আবিদও কেঁপে উঠল আমার নরম হাতের ছোঁয়ায়। নিশুতি রাত, বাইরে ঝুমঝুম বৃষ্টি শুরু হয়েছে, আকাশে মেঘের গর্জন। আমি আবিদকে জড়িয়ে ধরলাম ভয়ে। আবিদ বলল, ভয়ের কি আছে ঝুমুর ভাবি, আমি আছি। আচ্ছা, আমি যাব না তোমার কাছ থেকে। তোমার মাথায় জলপট্টি দিতে হবে। সারা রাত আবিদ আমার কাছে বসেছিল, যেন আমার সেবা করাই তার ব্রত। এর পরের দিন ফয়সাল ফোন দিয়ে বলে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি চমকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি? শিলা পালিয়ে বিয়ে করেছে মানে? চকিত বিষম খেলাম। সে বিয়ের আগে যে ছেলের সাথে প্রেম করতো সেই ছেলের কাছে গিয়েছে, ছোট্ট একখানা চিঠি লিখে গিয়েছে। আবিদ ভাবিকে বিয়ে করে কি এমন সাধু সে রয়েছে। আর আবিদকে আমার পছন্দ না হলেই তো রাজি হলাম তোমাদের প্রস্তাবে। তা না হলে কোনো স্ত্রী রাজি হবে স্বামীর এমন বিয়েতে? এখন তোমরা বিয়ে দাওনি, হাসিব বেকার, কিন্তু হাসিব এখন ভালো জব করে, বিয়ে করেনি আমার আশায়। শুনে বিরক্ত ধরলো আমার। কি হাল এদের! ভাইকে ছেড়ে দেয় বউকে, বোন ছেড়ে দেয় স্বামীকে। আবির রাতে বাসায় এসে বলল, শিলার নাম্বার অফ পাচ্ছি ভাবি। তাদের ঘরে ফোন দিলাম, বলল কোন খালার বাড়িতে গিয়েছে। কিন্তু মোবাইল সুইচ অফ থাকবে কেন? অটো চার্জার তো তার সাথে আসে। আমি আবিদকে সব খুলে বললাম ধীরে। আবিদ থম মেরে রইল কিছুক্ষণ, তড়ক করে আমার দুগাল চেপে ধরে বলল, আমি তোমাকে ছাড়বো না ঝুমুর। আমি আতকে উঠলাম। কি বলছো? এটা কোনোভাবেই সম্ভব না। টাকার বিষয়টাও জানালাম আবিদকে। বললাম, আমি 1 মাসের ভিতরে টাকার ব্যবস্থা করে দিব। 3 মাস হয়ে গেল। আবিদ ফয়সালকে জানিয়ে দিয়েছে আমি আমার বিয়ে করা স্ত্রীকে ডিভোর্স দিব না। ফয়সাল আমাকে ফোন দিল, কাল সাপের মতো ফুসতে ফুসতে জিজ্ঞাসা করলো, তুমি কি সারা জীবন আবিদের সাথে না ফয়সালের সাথে কাটাবে? আমি বললাম, আমি কারোর সাথেই থাকবো না। তোমার 5 লক্ষ টাকা দিব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বললো, বুঝতে পেরেছি কাহিনী। ওই বেইমানকে আমি ছাড়বো না। কাল ঢাকায় চলে এসেছি। আমি আবিদকে জানালাম। আবিদ যে রাতেই বাসায় তালা দিয়ে আমাকে নিয়ে বের হয়। আমি আবিদকে বললাম, আমি চিৎকার করে মানুষ জড়ো করব, আমাকে গ্রামে যেতে হবে। আবিদ আহত সুরে বলল, লাভ নেই ঝুমুর, তুমি আমাকে বিয়ে করা স্ত্রী। এই কয়দিনে তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে নিয়ে ভালো থাকবো আমি। এই কয়দিনে আমাকে চিনতে পারেনি ঝুমুর। ব্যস্ত শহর মানুষজন দালান কোঠার পিছনে ঠেলে এক নির্জন রাস্তা ধরে এগিয়ে চলছে সাই সাই করে। আবিদ উচ্ছ্বাসিত আমার হাত ধরে বসেছে। ভাবছি, হায়, আমার জীবন বুঝি ফানুসের মতো হয়ে গেল। পথ চলার স্থানে স্থানে আটকে যাচ্ছে ওর হাতে হাত। আমি ক্লান্ত, অবসন্ন, মলিন মুখে নরম করে জানতে চাইলাম, আবিদ, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আবিদ আমার কপাল থেকে চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বলল, সিলেটে যাচ্ছে আপাতত। গন্তব্যহীন গন্তব্যই হবে আমাদের ঠিকানা। মানুষ চায় এক, পায় আর এক, ভাবে এক, হয় আর এক। আর এ নিয়ে আমাদের ভালো থাকতে হয়, বেঁচে থাকতে। আবিদের কথাগুলো শুনতে ভালো লাগছে না, তাই প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। মন ভালো না থাকলেও ভালো কথাও
তেতো লাগে শুনতে। আকস্মাত কী থেকে কী ঘটে গেল। এক আকাশ বিষণ্ণতা নিয়ে গাড়ির কাচের ভিতরে দিয়ে বাইরে চেয়ে দেখছি। দৃষ্টির সীমানা অতিক্রম করছে কত কত চেনা অচেনা দৃশ্য। নিজেকে এখন এই চেনা অচেনা লাগছে। মাঝপথে গাড়ি থামালো আবিদ। নেমে গিয়ে একটু ফাস্টফুডের দোকানে ঢুকলো। একটু পর ফিরে এলো, হাতে একটি মিনারেল ওয়াটারের বোতল আর কিছু শুকনো খাবার। আমি অন্যমনস্ক হয়ে আছি, আমার হাতে মৃদু চাপ দিল। আমি নাটের পাওয়া ভান করছি। একটু টান দিয়ে এলো হাতে। আমি ঘাড় ঘুরিয়ে চাইলাম। তোমার হাতের কেকের বাক্স, তেঁতুলের আচার, বিস্কুট, পরোটা ধরিয়ে দিল। বলল, ঝুমুর, খেয়ে নাও যেটা ইচ্ছে। আমি খাবারগুলোর দিকে তাকিয়ে আছি। এই ভ্যানিলা কেক ছোটোবেলা থেকে আমার ভীষণ প্রিয়, ঠিক তেঁতুলের চাটনিও। আবিদ কীভাবে বুঝলো? না, এটা কাকতলীয় মিলে গিয়েছে, জাস্ট এই। কিন্তু আমি খাবো না, খেতে ইচ্ছা করছে না। আবিদ আর আমার মাঝখানে সব খাবার রেখে পুনরায় বাইরে চেয়ে আছি। আবিদের মন খারাপ করলো। অচেনা ড্রাইভার, তাই বিশেষ ঘাটালো না আমাকে। শুধু আমার মুখ পানে অনিমেষ চেয়ে রইল কিয়ৎক্ষণ। সিলেট চলে এসেছি। গাড়ি থেকে নামলাম। আবিদ গাড়ির ভাড়া মিটিয়ে দিল। আমি রিক্সা ডেকে আমাকে নিয়ে উঠল। আমি এখনও নিশ্চুপ। ঘটনার আকস্মিকতায় আমি নির্বাক, হতবিম্বল। চাইলেও মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। অপ্রত্যাশিত পাওয়া কষ্টগুলো দলা পাকিয়ে গলায় যেন আটকে যাচ্ছে। রিক্সা থেকে একটা হোটেলের সামনে এসে থামলো। আবিদ আমাকে নামতে বলল। নামলাম। এক পলক চোখ ঘুরিয়ে দেখলাম এটা একটা আবাসিক হোটেল। দেখতে মোটামুটি সুন্দর। নাম নিরিবিলি হোটেল। পরিবেশটা শৈলিক বলা চলে। আবিদ রিসেপশনে গিয়ে কথা বলল। মনে হলো পূর্ব পরিচিত। এরপর একটা ছেলে আমাদের নিয়ে 3 তলায় উঠল। চাবি দিয়ে একটা রুম খুলল। লাগোয়া বারান্দা, বেশ পরিপাটি, সিমসাম। আমরা ভিতরে ঢুকলাম। একটু পর অন্য একটা ছেলে এসে বিছানার চাদর চেঞ্জ করে দিল, টেবিল মুছে দিল, রুমে ঝাড়ু দিয়ে মপ দিয়ে মুছে দিল। ছেলেটা চলে গেলে আবিদ রুমের দরজা বন্ধ করে দিল। এরপর ট্রলি ব্যাগ থেকে টাওয়াল বের করলো। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। সে বের হয় মাত্র আমি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বালতিতে জোরে পানির ট্যাপ ছেড়ে দিলাম। বানের পানির মতো বুক ফেটে কান্না বেরিয়ে এলো। ঝর্ণা ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম। আমার সমস্ত অশ্রুগুলো পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ফয়সালকে মনে পড়ছে, ঘৃণা হচ্ছে, আবার মায়া হচ্ছে তার জন্য। তার রাগ আর অহমিকার পরিণতি এতটা নিষ্ঠুর হবে ভাবতে পারিনি। মরে যেতে ইচ্ছে করছে। ভিজতে ভিজতে সারা শরীর কাঁপুনি ধরে গেল। বেশ সময় পার হয়ে গেলেও আমি বের হচ্ছি না দেখে আবিদ ওয়াশরুমের দরজায় টোকা দিচ্ছি। আমি ভেতর থেকে কোনো কথা বলছি না। এবার জিজ্ঞাসা করলো কোনো সমস্যা কিনা। আমি ওয়াশরুমের দরজা খুলে দিলাম। আবিদ আমাকে দেখে রোষপূর্ণ গলা চেঁচিয়ে বলল, ঝুমুর, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার চোখে কি লাল হয়ে গেছে নেশাখোরের মতো? আর এত সময় ঝর্ণার নিচে দাঁড়িয়ে এমন ভিজে চুপসে গেল কেন? আরে তুমি তো ঠকঠক করে কাঁপছো, সমস্যাটা কি তোমার? জামা কোনটা দেবো? আমি কিছুই বলছি না, ঠায় দাঁড়িয়ে আছি দ্বারকাকের মতো। আবিদ নিজের ব্যাগ থেকে একটা সুতির ড্রেস বের করে দিল, টাওয়াল সহ। আমি দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করে বের হলাম। রুমে সিঙ্গেল 2টি বেড। আমি একটাতে দিয়ে হাঁটু ভাঁজ করে শুয়ে গেলাম। বসে থাকতে পারছি না, কাঁপছি ভেজা বেড়াল ছানার মতো। আবিদ চোখ মুখ খিঁচ ধরে আমার দিকে চাইলো। রুম থেকে বের হয়ে গেল। আমি একইভাবে শুয়ে আছি। বেশ কিছুক্ষণ পরে আবিদ ফিরে এলো। হাতে কিছু জিনিসপত্র টেবিলের উপর সব রাখলো। একটা সরিষার তেলের বোতলের ছিপি খুলে হাতে একটু ঢেলে নিল। আমার হাত টেনে নিল। তারপর হাত সরিয়ে দিলাম এক ঝটকায়। নিজে হাতে পায়ে মালিশ করলাম। তেল দেওয়ার হাত পা এখন উষ্ণতায় ছড়াচ্ছে। ক্ষুধায় মরে যাচ্ছে, ভীষণ কাহিল লাগছে। আবির 2টো প্যাকেট আমার সামনে রাখলো বিছানার উপর। নিচে পেপার বিছিয়ে নিল। প্যাকেট খুলে এক প্যাকেট আমার দিকে দিয়ে বলল, বিফ তেহারি এনেছি। এই যে লেবু, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ সব চেয়ে চেয়ে এনেছি তোমার জন্য। ভাবছি বিফের যে কোনো কিছু আমার দারুণ লাগে। আবিদ কীভাবে বুঝলো? আমি খাচ্ছি না দেখে রেগে গেল। প্লিজ ঝুমুর, খাও। খুব বাড়াবাড়ি করছো অহেতুক। তুমি যা চাও তাই হবে, এখন খাও। নিজের কি হাল করেছে আয়নায় দেখে নিও। পুরো প্যাকেট খেয়ে নিলাম। একটু আরাম বোধ করছি, কিন্তু শরীর ভালো লাগছে না। হাত মুখ ধুয়ে হাঁটু বাজ করে শুয়ে পড়লাম। কখন যে রাজ্যের ঘুম নেমে এলো টের পাইনি। ঘুম ভাঙার পর দেখি আমার গায়ে উপর পাতলা একটা কাঁথা। আবিদকে আমাকে জয় করা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সে জানে না আমি কোন ধাতুর তৈরি। সহজ এই গলানো দুষ্কর। পাশের বেডে নজর ফেলতেই আর দেখি আবিদ নাই। বারান্দা থেকে তার গলার আওয়াজ শোনা যাচ্ছে। ফোনে কথা বলছে। মনে হলো আমারও বাড়িতে ফোন দেওয়া জরুরি। বাবা মাকে সব জানাতে হবে। প্রবাসে থাকা ভাইটাকেও সব জানাতে হবে। আমার একমাত্র আদরের ভাই রাসেল, যার জন্য রাজি না হয়েও হতে হলো এই বিয়েতে। গত রাত থেকে মোবাইল সুইচ অফ করে রেখেছি। সুইচ অন করলাম। কয়েকটা মেসেজ চোখে পড়লো। মেসেজ না পড়ে মাকে ফোন দিলাম। বিস্তারিত খুঁড়লে বললাম। মা বিষাদ কণ্ঠে সান্ত্বনা দিল। মা রে, কপালের লেখার উপর কারো হাত নাই। শিলা যেহেতু চলে গেছে, আবিদ তো যাকেই হোক বিয়ে করতো। আর যেখানে তুই বলছিস
এত মায়া যত্ন ফয়সালের কাছে পাসনি, তাহলে আবিদের সাথে সারা জীবন থাকতে পারিস। ফয়সাল রাগের মাথায় হলো তোকে তালাক দিয়েছে, আর সেটা আইন অনুযায়ী 3 মাস পর কার্যকরও হয়েছে। আমরা কি থেকে অন্য কারো কাছে বিয়ে দিতাম না? অবশ্যই দিতাম। বাকিটা তোর ইচ্ছে, আমরা কোনো জোর খাটাবো না, সাবধানে থাকিস। আচ্ছা মা, ভালো থেকে বলে মার কাছ থেকে বিদায় নিলাম। এবার মেসেজগুলো অন করলাম। 5টা মেসেজ দিয়েছে, ফয়সাল দিয়েছে। আমি নিবিড়ভাবে মেসেজগুলো পড়ছি। আবি রুমে এসে অপর বেডে বসলো, বালিশে হেলান দিল, দৃষ্টি আমার দিকে। কী দেখছো ফোনে? জিজ্ঞাসা করলো। তার কথায় আমার মন নেই। মেসেজ পড়া শেষে উঠে গিয়ে বারান্দায় যাচ্ছি, তখনই চিলের মতো ছো মেরে আবিদ আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। আমি কিছু বললাম না, ধীর পায়ে বারান্দায় গেলাম। সুন্দর একটা কাঠের চেয়ার পাতা আছে, চেয়ারে বসলাম। বাইরের রাস্তায় আলো আধার খেলা। একটা ল্যাম্পপোস্টের আলোয় ছোট্ট চোখে পড়লো, ছোট্ট একটি বিড়াল ছাড়া মিউ মিউ করে ডেকে যাচ্ছে, হয়তো তার প্রিয়জনকে খুঁজছে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একজন পথযাত্রী। থেমে গিয়ে বিড়াল ছানাটাকে কোলে তুলে নিল। এদিক ওদিক চাইলেও তার বাবা মার সঙ্গীত দেখা মেলে কিনা, না, আশেপাশে কোনো বিড়ালকে দেখা যাচ্ছে না। সে বিড়াল ছানাটাকে তুলতুলে শরীরে হাত বুলিয়ে আদুরে স্পর্শ দিতে লাগলো। অমনি বিড়াল ছানাটা শান্ত হয়ে গেল, আর মিউমিউ করছে না। জগতে প্রতিটি প্রাণী ভালোবাসা চায়, ভালোবাসা যত্নে ভালো থাকতে চায়। আমিও চেয়েছি ফয়সালের কাছে, তার বুকে পশমের ওমে থেকে নিজেকে শিহরিত করতে চেয়েছি প্রতিটি রাত, জনমভর। কিন্তু আমার লম্বা দীর্ঘশ্বাস না পড়তেই পাশে এসে দাঁড়ালো আবিদ। আমাকে শুনিয়ে পটপট করে মেসেজগুলো পড়তে লাগলো। ঝুমুর, শতবার ট্রাই করে তোমাকে ফোন অফ পেলাম। তুমি জানো আমি তোমাকে কেমন মানুষ? আমি যদি তোমার না পাই, আমি আবিদকে খুন করতে বাধ্য হব। আমার বোন শিলা এখন ওর স্ত্রী নই, সো কোনো পিছুটার নেই ওই প্রতারক নিমখারাম অমানুষটার জন্য। তোমার কাছে আর কতবার ক্ষমা চাইবে ভুলের জন্য? ভুল তো মানুষই করে, সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে শুধুমাত্র মানুষ। আর সেই আল্লাহর কাছে ভুলের ক্ষমা থাকলে আমার কাছে ক্ষমা নেই কেন? আমি কি চাইলে পারি না থানায় জিডি করতে? এই মর্মে আমার বোন চলে গেছে। আমি তার স্বামী আমার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়েছে প্রতিশোধ নিয়ে আমাদের অপমানিত করার জন্য সমাজে। আমাকে ফোন দিও জরুরিভাবে ফয়সাল। মেসেজ পড়া শেষ করে আবিদ বলল, ভাবি আমি ভয় পেয়েছি, আপনাকে সকালে গ্রামের বাসে তুলে দিব, আপনি চলে যান ফয়সাল ভাইয়ের কাছে। আমি নিমেষে মুখ তুলে চাইলাম আবিদের দিকে, বললাম, ঠিক আছে আবিদ ভাই। বুড়ো কুচকে আবিদ হেসে বলল, আমি আবিদ ভাই হয়ে গেলাম? ওকে ফাইন। এখন মশা কুটকুট করে কামড়াচ্ছে, রুমে আসো, সকাল হলেই চলে যাবে। কিছু কথা ছিল। আমি তবুও চেয়ার ছাড়ছি না। খোলা বারান্দায় মশা আমাকে ধরছে। আবিদ আমার হাত ধরে টেনে তুলল। কোলে করে নিতে হবে নাকি ঝুমুর? তার এই রসালো বাক্যটি আমার কাছে অসহ্য ঠেকালো। হাত ছাড়িয়ে হনহন করে হেঁটে গিয়ে বেডে বসলাম। পিছন দিক থেকে সেও আমার পাশে বসলো। আমি সরে যেতে জোরে এক ধমক দিল, তোমার এসব আর নেওয়া যাচ্ছে না। ফাজলামও অনেক দূরে যাচ্ছে, খুব জ্বালাচ্ছে দুদিন ধরে। মানুষ বন্ধুর সাথেও আরও মাখামাখি করেছিল, আর তুমি তো আমার বিয়ে করা বউ। বউ শব্দটা শুনে আমার মাঝে প্রবল উত্তেজনা কাজ করলো। ক্রোধান্বিত হয়ে, আমি কারো বউ না। তুমি স্ত্রী থাকা বর্তমান অবস্থায় বিয়ে করছো, স্ত্রীর সাথে সাড়াসাড়ি না হয়ে সে বিয়ে বৌদ্ধ হয় না। সো আমি ঝুমুর, না তোমার বউ, না ফয়সালে। আজ রাতে সুইসাইড করবো। হোয়াট? বলে আমার গালে সজোরে একটা চর বসিয়ে দিল আবিদ। আমি ব্যথায় গাল চেপে ধরলাম। দিশেহারা হয়ে আবিদের পায়ে লাথি মারলাম। আবিদও আমাকে কিছুই বলল না। অবধ শিশুর মতো চুপচাপ পাখি বেডে গিয়ে শুয়ে পড়লো। দু চোখে পানি ছেড়ে দিল নীরবে। আমি নিজের ব্যথা ভুলে স্তব্ধ হয়ে গেলাম আবিদের নীরব অশ্রুপাত দেখে। যতই হোক, বর্তমান আমি ওর কাছেই আছি, বিয়ে করা বউ হিসেবে। হোক না চুক্তির বিয়ে, হোক না নামকা ওয়াস্তে, হোক না সমাজ দেখানো, তবুও তো সে আমার সিনিয়র। শুরু থেকে আমার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা, কেয়ারিংয়ের তিল পরিমাণ ঘাটতি নেই। আর আমি অবুঝের মতো শুধু যন্ত্রণা দিয়ে যাচ্ছি। কতটা আগলে রেখেছে আমাকে মুরগির ছানার মতো। আমি ওর পাশে গিয়ে বসলাম, তার হাত চেপে ধরে, সরি আবিদ, খুব সরি। আসলে আমার লাইফে সব কিছু এত বাজেভাবে এলোমেলো হয়ে গেল, তাই মাথা ঠিক রাখা মুশকিল হয়ে গেছে। আবিদ উঠে বসলো এবার। তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে আমার কথায় বেশ সন্তুষ্ট হলো। সারা মুখে ভালো লাগার রেস্ট এনে বলল, ঝুমুর। আমি মুখে মলিনতা দূর করে চোখ তুলে চাইলাম আবিদের দিকে। ঝুমুর নামটা ঝুমুরের মতোই সুন্দর। তোমার কথা শুনে সত্যি মনটা ফুরফুরে হয়ে গেল। সেই ঢাকা থেকে যে মুখে তালা দিয়েছ, এই এখন সেই তালা খুললে। কোনো কথাই বলো নেই। একজনকে হাতের কাছে না পেয়ে সেই ঝাল উঠেছ আমার ওপর। তুমি কি যেন বলতে চাইছিলে আবিদ? ও শোনো, শোনো ঝুমুর, তুমি শিলার বড় ভাইয়ের স্ত্রী। সেই সুবাদে আগের থেকে তোমার প্রতি আমি শ্রদ্ধাশীল। তোমাকে বিয়ে করতে আমি খুবই অনিচ্ছুক ছিলাম। ইচ্ছে থাকার মতো বিষয় এটা না। আমি এ টাইপের। খুব সংকোচ কাজ করছিল। ফয়সাল ভাই পারেনি, শুধু আমার পায়ে ধরে ফেলে। আমরা মানুষেরা
কারো সিচুয়েশান না বুঝে দূর থেকে ভুলভাল নিন্দার ঢিল ছুরি। আমাকে পরোক্ষভাবে শিলাও সাপোর্ট করে। শিলার হৃদয়ে নোঙর ফেলেছে অন্য ঘাটে বিয়ের আগে, এটা আমি কম বেশি টের পেয়েছি। শিলাকে আমার দিকে ফেরাতে পারিনি বহু চেষ্টা করে। প্রেম এমনই, আসলে তাদের উচিত হয় না শিলাকে জোর করে আমার সাথে টাকা দেখে বিয়ে দেওয়ায়। আমার কাছে ভাগ্যিস কোনো বেবি হয়নি আমাদের। শিলাও নিতে চায়নি। কেন চায়নি তা এখন কাচের মতো স্বচ্ছ। আবিদের কথার মাঝে আমি জানতে চাইলাম, শিলার জন্য তোমার কি মাঝে কোনো খারাপ লাগা কাজ করতেছে কি না? আমার দুহাত চেপে ধরল আবিদ। না, একটুও না ঝুমুর। কারণ যার কাছে আমার অস্তিত্বই বিলীন, সেখানে খারাপ লাগার প্রশ্ন আসেই না। আর মানুষের একদিন শূন্য হয়ে গেলে তা পূরণ করার জন্য প্রকৃতি উদার হস্তে এক বিহিত করেন। কেননা প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। এই জন্য প্রকৃতি নির্মল ও সজীব মায়া মায়া। তোমার অফিসের সমস্যা হবে না। আমি 1 সপ্তাহ ছুটি নিয়েছি মায়ের অসুস্থতার কথা বলে। মিথ্যে বললা? একটা মহৎ মিথ্যে ঝুমুর, মিথ্যে নয়। আবিদের কথায় বেলুনের মতো ধুম করে মুখ দিয়ে হাসি বের হলো। বললাম, হয়েছে, যাহা লাও তাহাই কদু। আবিদও হেসে বলল, আমি সহজ হচ্ছি এ ধারণায় তাকে উৎফুল্ল দেখালো। সে বলল, ঝুমুর, তুমি আমি দুজনের পরিস্থিতির শিকার। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তুমি দায়ী না, আমি। ঝুমুর, এক কাজ করি আমরা, বন্ধু হতেই দোষ নেই। তুমি তো চলেই যাবে, যাওয়ার হয়তো উচিত। তোমার ফার্স্ট লাভ, ফার্স্ট ফিলিং, ফার্স্ট টাচ, ফার্স্ট রোমান্টিসিজম, ফার্স্ট বাসর। আমি খেপে গেলাম। খুন করে ফেলবো আবেগকে। গরম তেলে জল ঢালতে এসো না। ওরে বাবা, খুব লাগলো বুঝি? খুন কি আর করবে সখী? খুন যে হয়ে গেছি আমি সখা। ফয়সাল যেগুলো জন্য ফিরে পেতে চায়, সেই একই কারণে আমার মাঝেও কি সৃষ্টি হয়নি এই 3 মাসে? আমি পুরুষ, তবে নেহাত ভদ্রপুরুষ নইলে। আমি বিব্রত বোধ করছি দেখে কথার বাঁক ঘুরিয়ে ফেললো আবিদ। ঝুমুর, তুমি যেতে চাইবে তখনই যেতে পারবে। আমার মনটা খোলা আকাশের মতো, ইচ্ছে মতো অবাধে দুডানা মেলে ধরতে পারো। সিলেটে দেখার মতো মনোরম স্থান একাধিক রয়েছে। চাইলে আমি তোমাকে এসব স্থান নিয়ে যেতে পারি দেখার জন্য। চলে গেলেই তো। আবিদের কথা শুনে মনের ভিতরে অফুরন্ত ভালো লাগা উকি দিয়ে ভোরের উদীয়মান সূর্যের নেয়। সিলেট আমার পছন্দের একটি জেলা। একমাত্র এই জেলার লোকাল ভাষায় আমি বেশ এনজয় করি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল সিলেট ঘুরতে আসবো। ফয়সাল আসার কথা প্রায় চূড়ান্ত হয়েছিল, কিন্তু আসলাম ঠিকই, ঘুরবো ঠিকই, কিন্তু ফয়সাল নাই, অন্য কারোর সাথে। ভাগ্য যেন কিছু মানুষের জীবন নিয়ে হাসি ঠাট্টা করে বড় সুখবোধ করে। আমি বরাবর ভ্রমণ বিলাসী। সিলেট এসে দর্শনীয় জায়গাগুলি না দেখে চলে গেলে মনটা উচান করবে, এই লোভ সংবরণ করা অসম্ভব আমার পক্ষে। কী ব্যাপার ঝুমুর, আনমন হয়ে গেলে মনে হয়? ঘুরতে যাবে? না, কালেই চলে যাব। সিলেট ঘোরা শেষ করে তবেই চলে যাব। মুখ নামিয়ে উত্তর দিলাম, এই তো গুড গার্ল, গুড ডিসিশান। আমাকে বন্ধু ভাবো, দেখবে আর আড়ষ্টটা কাজ করছে না তোমার মাঝে। না, এটা আপত্তি তোমার। আমি বুঝি না, যখন তোমার ননদের হাজব্যান্ড ছিলাম তখন কিন্তু তুমি আরও ইজি হয়ে আমার সামনে আসতে, মিশতে, হাস্যোজ্জ্বল মুখে সারাক্ষণ খুনসুটি করতে আমার সাথে। এখন শুধু যোগের মতো কুঁচকে থাকো। কারণটা কি খোলসা করবে ঝুমুর? আমি প্রসঙ্গ পাত দিয়ে বললাম, কাল ঘুরতে নিয়ে যাবে, আর সিলেট মনে হয় তুমি আরও এসেছো। শুরুতেই বলছি, তুমি যা চাইবে তাই ঠিক হবে। কারো মনের উপর আমি জোর খাটাই না সারাশির মতো। দেখো না, শিলাকে ফিরিয়ে আনার কোনো ইচ্ছে নেই আমার। কালেই নিয়ে যাব তোমাকে। অফিসের কাছে সিলেটে আমার প্রতি মাসে আসতে হয়। প্রায় এই হোটেলে উঠি এদিকে আসলে। ফয়সাল জানবে না তুমি আমাকে নিয়ে সিলেটে আসছো, একদম না। এই জন্যই তো সিলেটে আসা আপাতত। আচ্ছা, শিলার সাথে তোমার ডিভোর্স হওয়ার দরকার না, যেহেতু ফিরিয়ে আনবে না? হা হা করে আবিদ প্রাণ খোলা হাসি হাত দিল। শিলা আমাকে ডিভোর্স দিয়ে দিবে নিশ্চিত, আমার দিতে হবে না। ও আচ্ছা, তাহলে তুমি বিয়ে করবে না? অবশ্যই করব। তোমাকে ডিভোর্স দিয়ে তা 90 দিনের মধ্যে কার্যকর হলে তারপর করবো আস্তে ধীরে, এত তাড়া নেই। বিন্দাস হয়ে হাওয়া খাবো পাক্কা 1 বছর। হো, চাইলে তো 1 বছর আমার সফরসঙ্গী হতে পারো। একদমই বললাম, নো নিড। জীবন নিয়ে তামাশা অনেক হয়েছে। আর নতুন চাকরি, আলতাফ সচিব আমার কাকা হয়। বাবা ওনাকে বলে ছুটি নিয়ে দিয়েছেন। সামনের সপ্তাহ থেকে অফিস যেতে হবে। আর আমাকে ডিভোর্সই দেওয়ার প্রয়োজন নেই, কারণ কাজই অফিসে বিয়ে পড়ানোর সময় সবাই মিথ্যে বলেছে যে তুমি ডিভোর্সার। বাট সত্যিটা তো আমরা জানি। আরে ঝুমুর, তোমার মাথা পুড়েই গেছে, কি আবল তাবল বলছো? সেটা বলছে এজন্য যে কাজী বেটা। কেন, কি হয়েছে? নানা কাহিনী করবে। আমাদের নবীও তো স্ত্রী থাকাকালীন একাধিক বিয়ে করছে। বরং শিলার বিয়ে অবৈধ। আমি কি এই সিম্পল বিষয় জানি না? আমি ইচ্ছে করে এটা বলছি একটা কারণে। বুঝতে পেরেছি, ফাঁকিবাজির ধান্দা। আচ্ছা, তোমার অফিস বের করতে কতক্ষণ? ফয়সাল ভাইয়ের ঝামেলা করবে না তো? আমি আর স্ত্রী নই এখন। নারী হয়রানির মামলা দিয়ে দিবে, ঝামেলা করবে। তার মেসেজ কতটা বিধ্বংসী দেখালো বোঝাই যায়। বুকের পাঁজরে তোমার জন্য উথাল পাতাল মধু মধু প্রেম। রাগে চুল ছিঁড়তে মন চাইলো তোমার কথা শুনলে। ঘোড়ার ডিম প্রেম।
অনেক রাত হয়েছে, ঘুমাবো, ক্লান্ত লাগছে। দুজনে 2 বেডে ঘুমিয়ে পড়লাম। এই কয়েকদিনকে আবিদকে দেখছি, অবকলন করেছি খুঁটিয়ে খুঁটিয়ে। চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আবিদকে। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম কাঁথা মুড়ি দিয়ে। পাখির ডাকা ভরে ঘুম ছুটে গেল। আবিদ অগরে ঘুমাচ্ছে। আমি আনমোড়া ভেঙে চোখ বারান্দায় গিয়ে বাইরে চোখ মেললাম। কিছুই ভালো লাগছে না। চারপাশে ভীষণ পানসে আর নিরানন্দ লাগছে। নিজের মনের ভুবন রং না থাকলেও বাইরের সব রঙকে বিবর্ণ ধূসর মনে হয়। ফোন আসার শব্দ হতে রুমে গিয়ে ফোন রিসিভ করলাম। মায়ের ফোন। হ্যালো মা বলতে যা শুনলাম তাতে আমি থরথর করে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম। আমি দুমড়ে মুচড়ে যাচ্ছি। যন্ত্রণা পাহাড় ভেঙে পড়ছে মন জমিনের ওপর। নিমেষে অন্তরটাকে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। মা আমাকে সাধ্যমতো সান্ত্বনা দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করলো। মোবাইল আবারও বেজে উঠল। রিসিভ করতে বন্ধু রিমার গলা শুনতে পেলাম। রিমা আমার প্রাধান্য বন্ধু, যা আমার গোপন, তাও রিমাকে না জানিয়ে থাকতে পারি না। এই নিয়ে স্কুল কলেজ ভার্সিটিতে অন্য বন্ধুরা খ্যাপাতো। ঈর্ষা হয়ে বলতো, তোদের গলি গলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো। হ্যালো ঝুমুর, কিছু শুনছিস? ধরা গেল মানে মা ফোন দিল এখন। তুই রাগ রিমা, এখন বেশ খারাপ লাগছে। রিমা মন মরা কণ্ঠ বলল, খারাপ লাগাটা অস্বাভাবিক না। আচ্ছা রাখি, তুই ভালো থাকার চেষ্টা কর। 2 হাঁটু ভাঁজ করে এক স্থানে বসে আছি। পিছনে আবিদ এসে দাঁড়ালো। কী ব্যাপার ঝুমুর? আমি সেই কখন জাগলাম, ফোনে মায়ের সাথে কথা বললাম, আরও 2 জায়গায় জরুরি আলাপ সারলাম, তোমার পাত্তা নেই। এত সময় এখানে কি করছো? ফ্রেশ হইবা না? বের হবা না ঘুরতে? আমি নিচের দিকে মাথা ঝুঁকে বসে আছি। আবিদ আমার হাত ধরে টান দিল। মুখ পানে চেয়ে বলল, এ কি, তুমি কান্না করছো? চোখ ফোলা ফোলা লাগছে। এনি প্রবলেম? শেয়ার করো। উঠে আসো প্লিজ। এই এক সমস্যা, অ্যালার্জি থাকার জন্য একটু কাঁদলে 2 চোখ ফুলে যায়, লাল হয়ে যায়, লুকানোর কোনো সুযোগ নেই। অসহ্যকর। আমি আস্তে উঠে দাঁড়ালাম। পা টেনে টেনে রুমে গেলাম। টেবিলের সাথে লাগা চেয়ারটা টেনে নিয়ে বসলাম। চেয়ারে মাথা এলিয়ে দিয়েছি, নুইয়ে পড়া পুইয়ের লতার নেই। আবিদ আলতো করে মাথার উপর হাত রাখলো। নীরবতা কোনো সমাধান এনে দিতে পারে না। মুখ খুলতেই হবে, কথা বলতে হবে। বলো কী হয়েছে? আবিদের হাত শক্ত করে বললাম, ভেজা গলায় জানালাম, ফয়সাল বাইক অ্যাক্সিডেন্ট করছে গতকাল সন্ধ্যায়। সিচুয়েশন নাকি ক্রিটিক্যাল। এখন ঢাকা পিজিতে নিয়ে আসতেছে অ্যাম্বুলেন্সের করে। মাই গড, কী ঘটে গেল বলে আবিদ মোবাইল হাতে নিল। হন্তদন্ত হয়ে তার কাছের কয়েকজনকে ফোন দিল, ডিটেলস জানালো। আমার দিকে চেয়ে বলল, তোমার মনের অবস্থা আমি রিয়েলাইজ করতে পারছি। আসলে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, তাই আমারও খারাপ লাগছে। তুমি ঘুরতে বের হবে এখন? শেষের বাক্যটা আবিদ নরম স্বরে একটু ইতস্তত হয়ে বলছিল। আমি উদাস ক্লান্ত করে বললাম, না। আবিদ নিচে গিয়ে নাস্তা আনলো। চিকেন পরোটা, বুটের ডাল, সালাড সহ। খেতে ইচ্ছে করছে না। আবিদের ধমকাধমকিতে একটা পরোটা খেলাম জোর করে, ওষুধ খাওয়ার মতো। কি করব, আমি গলা দিয়ে খাবার নামছে না। আবিদও সারা মুখ জুড়ে বিষণ্ণতা ছাপ। যতটুকু তাকে দেখছি আর জেনেছি, তার হৃদয়ে মানবিকতা আর উদার্যতা গড়া। সে ঢাকার তার কাছের বন্ধুকে ফোন করে পিজি হাসপাতালে যেতে বলল ফয়সালের দৌড়ঝাঁপ করার জন্য। বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগলো। সমস্ত বিভেদ ভুলে হলেও একজন মানুষের বিপদের সময় এগিয়ে যাওয়াই মানুষের কাজ। এটাই মনুষ্যত্ব, এটাই মানব ধর্ম। ফয়সালের সান্নিধ্য কাটানোর মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল শরতের শীতল মেঘের ন্যায়। কেনই বা আমার জীবনে এলো? কেনই বা তাকে ভালোবাসলাম হৃদয় চিরপুরে? কেনই বা এমন ভুল বোঝাবুঝি হলো? কেনই বা সে আমাকে তার জীবন থেকে তাড়িয়ে দিল দূর বহু দূরে? কেনই বা ভুল বুঝতে পেরে ফিরে পাওয়ার জন্য উন্মাদ হয়ে গেলাম? তার এই উন্মাদতা থেকে প্রেমের প্রপোজাল রিফিউজ করতে পারিনি। আজ হতে 6 বছর আগে ফয়সাল। বুকটা কেমন হাহাকার করে, গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছি। জীবনে প্রথম ভালোবাসার মানুষ যতই ভুল করুক, ছেড়ে যাক, তবু কখনো কখনো তার জন্য সফট কর্নার কাজ করে। এই আবেগ অনুভূতির কাছে প্রতিটা মানুষ পরাবৃত্ত ব্যর্থ সৈনিকের মতো। চেয়ারে আর বসে থাকতে পারছি না। নিস্তেজ শরীরটাকে নিয়ে পড়ে আছি বিছানায়। আবিদ কি প্রয়োজনে যেন বের হয়ে গেছে রুম থেকে। প্রচণ্ড মাথা ব্যথা শুরু করছে। এরকম ব্যায়াম কাঁদলে মাথা ব্যথা হয়, সারা শরীরে মনের সমস্যার অন্ত নেই। বেশ কিছু সময় পর আবারও ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। রিসিভ করলাম। দুর্বল স্বরে জিজ্ঞেস করলাম, হ্যালোকে? মা, আমি ফয়সালের মা। তোমাকে ফয়সাল একটু দেখতে চাই ভিডিও করে। ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে ফয়সালের মা আমাকে অনুরোধ করলো। মৃত্যু পথগামী সন্তানের জন্য অসহায় মায়ের বিলাপ আমার হৃদয়ে আশ্রে আশ্রে পড়ছে সমুদ্রের ঢেউয়ের মতো। একজন মা তার সন্তানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, খোদার নিয়ামত। কারো কারো চোখে হয়তো মন্দ, কিন্তু সন্তানের নিকট কখনো নাই।
ঠিক তেমনই সন্তান অন্যের কাছে নিন্দনীয় হতে পারে, দুশ্মন হতে পারে, কিন্তু মায়ের কাছে সশস্ত্রের নিকট থেকে পাওয়া অনন্য উপহার, যে প্রতিটি মা প্রতিটি মুহূর্তে যত্ন করে রাখে যেন যেটুকু নষ্ট না হয়। যেই মা কেমন করে বাঁচবে সন্তানের এমন অবর্ণনীয় যন্ত্রণা দেখে আমি প্রার্থনা করি এই মার করুণা হলেও স্রষ্টা যেন তার সন্তানকে কেড়ে না নেয়। ওনার সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে বললাম, আপনি ওনার সামনে এভাবে কাটবেন না, আমি ভিডিও কল দিচ্ছি আবিদ আসলে। সে বাইরে গেছে, এখন আমার কাছে নেট কানেকশান নেই। আবিদ ফোন দিয়ে জানালাম, সে দ্রুত ছুটে এলো। অভিযোগের শুরু করলাম, কত বললাম এমবি কিনে দেই, না দিলে না, দরকার নেই, দেখলে দরকার কারে কয় এবার। তারা হোয়াটসঅ্যাপে ফয়সাল ভাইয়ের ফোনে ভিডিও কল দিচ্ছি বলে ট্রাই করতে লাগলো। একটু পর ফোন রিসিভ হলো। তার এক ভাবি মোবাইল স্পিকার অন করে ফয়সালের মুখের সামনে ধরলো, জানালো ফোন হাতে রাখার মতো অবস্থা নেই তার। আবিদ আমাকে স্পেস দিয়ে বারান্দায় চলে গেল। ফয়সাল আমার দিকে ফ্যাল করে চেয়ে আছে, দু চোখ দিয়ে ভারী অশ্রু নির্গত হচ্ছে। সে অশ্রুর ভাষা কেবল আমি অনুধাবন করতে পারছি। বললাম, ফয়সাল চলা, তুমি ছিলে আমার আপনের চেয়ে আপন, আমার ভুল ত্রুটি মাফ করে দিও একজন মানুষ হিসেবে বলে ফোনের এপাশে আমি ডুবটে কেঁদে উঠলাম। ফয়সাল অবোধ শিশুর মতো স্পষ্ট ভাঙা স্বরে আমার কাছে ক্ষমা চাইলে সব কিছুর জন্য। আমি ফোপানো মোটা গলায় বললাম, আমার আর কোনো অভিযোগ নেই তোমার উপর, আল্লাহ চাইলে তুমি সুস্থ হয়ে আসবে। ফয়সাল আবিদকে ডাকতে লাগলো। আমি রুমে বসে জোরে আবিদকে ডাক দিলাম। আবিদ এলো। মোবাইল হাতে নিয়ে ফয়সালের দিকে তাকিয়ে নমনীয়ভাবে বলব, ভাই আমরা সবাই আপনার পাশে আছি, আপনি ভালো হয়ে যাবেন। ফয়সাল শরীরে অসহনীয় যন্ত্রণা কোঁকড়াতে আবিদ ঝুমুরকে আগলে রেখে সবসময় এই বলে চুপ হয়ে গেল। তার ভাবি বলে, রাখেন, খুব কষ্ট হচ্ছে ফয়সাল ভাইয়ের। ছোটো ভাই রাসেল ফোন দিল ঝুমুর মায়ের কাছে, A to Z বিস্তারিত শুনে শুরু থেকে। তুমি বেশি আপসেট হয়ে যেও না, ফয়সাল এখন মরণের পথে, তাই আর কিছুই বলার নেই এই বিষয়ে তোমাকে। নয়তো টাকার জন্য তুমি আবার তার কাছে বিয়ে বসতে রাজি হয়েছো, এটা আমি কিছুতেই মানতে পারি না। ঘৃণিত একটা কাজ বলে মনে করি। গ্রামে আমাদের জমি আছে, সেটা বিক্রি করে বাবার টাকা পরিশোধ করতে পারবো। জানি এই জমিটুকুই আমাদের শেষ সম্পদ ও সম্বল। আমি খেপে গেলাম, রাস্টেলের হরহর করে বললাম, তোর কি মনে হয় ফয়সালের কাছে ফিরে যাওয়ার জন্য ওই 5 লক্ষ টাকার জন্য এখানে কোনো ভালোবাসা কাজ করেনি? তুই তো শুধু আজ একটা, কাল একটা, পরশু আর একটা পিছনে টই করে ঘুরছিস বুনো হাঁসের মতো। জীবনে কাউকে একান্ত করে ভালোবাসিস নি, তাই এটার গুরুত্ব তোর কাছে না থাকাটাই স্বাভাবিক। ফোন রাখ। তোমাকে ফোন দেওয়াটাই আমার ভুল হয়েছে বলে লাইন কেটে দিল ফয়সাল। রাসেলের এমন রূঢ় আচরণ না করতে পারতো, বলল আবিদ। শুনে বললাম, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাতে এসো না। আবিদ বাধ্য ছেলের মতো আচ্ছা বলে চুপ হয়ে গেল। একটু পর নরম সুরে আবিদ বলে, ইয়ে মানে কি বলো? আচ্ছা, এখন ঢাকাতে যাওয়া সম্ভব? আবিদ চকিত বিষ্ণুভরা দৃষ্টিতে আমার দিকে তাকালো, জানালো, সিলেট থেকে ঢাকার দূরত্ব সড়কপথে 243 কিলোমিটার। সো বুঝতেই পারছো, নিকট জেলা নয়, তবুও সম্ভব। তুমি চাইলে সেদিনের মতো রিজার্ভ করা কার ভাড়া নেব। মাইন্ড করো না ঝুমুর। হয়তো মামুলি বিষয় ইস্যু করে ফয়সাল ভাই তোমাকে ছেড়ে দিল, অথচ তারপরও তোমার হৃদয়ে তার স্থান কত বিশাল, কত গভীর। সিরিয়াসলি ফার্স্ট লাভ বলে, আর আমি অমানুষের বাচ্চা এত করে তোমার কাছে আমি থার্ড পার্সনের মতো। আমি জীবনটা আজ বড়ই দুর্ভাগা জীবন। এক রাশ অভিমান আর অনুযোগের সুরে কথাগুলো বললে আবিদ। আমি বিচলিত হয়ে গেলাম তার এমন কথায়। এরপর চঞ্চন গলায় বললাম, তুমি আমার সব নিয়ে রেডি হও ঝুমুর, আমি হোটেল ছেড়ে দিচ্ছি আর গাড়ি ঠিক করে আসতেছি। এনি হাও আমি আমার আগের লাইফে ফিরে যাব। তুমি তোমার মতো করে যা ইচ্ছে যেভাবে ইচ্ছে চলিও। আবিদ ঝটপট করে বেরিয়ে গেল। আমি কি করব না করব, কি করা উচিত কিছুই বুঝতেছি না। তবু সব কিছু গুছিয়ে নিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আধা ঘন্টা পর আবিদ ফিরে এলো। হোটেলের রুম থেকে আমরা বেরিয়ে গেলাম। রিসেপশনের টাকা দিয়ে চাবি বুঝিয়ে দিল। গাড়ি ছুটে চলেছে দুর্বার গতিতে। জীবন সত্যি ফানুসের মতো উড়ে যেতে যেতে কত স্থান দখল হয়। আমি অপরাধীর চোখে আবিদের হাতের উপর হাত রাখলাম। আবিদের মায়াবী শ্যামলা মুখখানা মেঘের কালো বর্ণ ধারণ করেছে। আমার দিকে নিষ্পলক চেয়ে রইল, কিন্তু সে চাহিনিতে কোনো তেজ নেই, অস্থিরতা নেই, রাগ নেই, উত্তেজনা নেই, অভিযোগ নেই। আছে শুধু স্থিরতা, ধৈর্য, খাখা শূন্যস্থান, পেয়েও হারানোর বেদনা, গুমোট অভিমান আর দীর্ঘ অপেক্ষা। এই ভাইয়া, গাড়ি ব্যাক করুন প্লিজ, আমরা যেখান থেকে উঠেছি সেখানে চলুন। গাড়ি তবুও ছুটছে। রিমার ফোন পাওয়ার পর থেকে আমি গলার জোর এনে ড্রাইভারকে ডাকলাম। সে শুনতে পেল না বোধহয়। এখন বুঝলাম আবিদের নীরবতার কারণ। যদিও আমাকে বেশ ভাবিয়ে তুলল। পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক সময় অশান্তর বদলে শান্ত করে দেয়, যেমন দিঘির শান্ত জল। আবিদ ড্রাইভারকে বলল, সামনের স্টেশনে গিয়ে গাড়ি থামান। নীরব ছায়ামূর্তিমন্ত আমার মুখের দিকে তাকিয়ে, ঢাকায় যাবেন না কেন ঝুমুর? আমার ইচ্ছে তুমি আমাকে জানাওনি। আবিদ চোয়াল শক্ত করে জবাব দিল, প্রয়োজন মনে করিনি।
আমি গাড়ি ঠিক করার পরে ফোন পেয়েছি, ফয়সালার নেই। কিছুক্ষণ নিচে দাঁড়িয়ে চিন্তা করেছি। রেজাল্ট পেলাম যেই তুমি তাকে কাছ থেকে দেখার জন্য এত উন্মুখ হয়ে গেছো, সেই বিদায় সংবাদ শুনে আরও মরিয়া হয়ে যাওয়ার জন্য ঠিক তাই। আমি দৃষ্টি কাঠিন্য এনে চেয়ে রইলাম আবিদের দিকে। গাড়ি স্টেশন থেকেও গেল। আবিদ বলল, তুমি সত্যি ফয়সাল ভাইকে দেখতে যাবে না? আমি ঠোঁট উল্টিয়ে নীরস ভঙ্গিতে জানালাম, অবশ্যই না। যার কাছে জীবিত থাকাকালীন উপেক্ষিত ছিলাম, উল্কার মতো ছিটকে গিয়েছি তার জীবন থেকে, সেই প্রাণহীন মানুষটাকে দেখতে গিয়ে কী হবে? বরং নিজের আত্মমর্যাদা বিকিয়ে দেওয়া হবে নিজের বিবেকের কাছে। মানুষ পৃথিবীতে শুধু ভালোবাসার জন্য বেঁচে থাকে, সম্মানের জন্য বেঁচে থাকে না। আবিদ আমার কথাগুলো শুনে অবাক চোখে চেয়ে রইল। চেয়ে দেখছে, গাড়ি ব্যাক করতে বলল। আমি সিরিয়াস মুডে। এত সামান্য সময়ের ব্যবধানে তোমার পরিবর্তন আচরণ আমাকে হতবাক করে দিল ঝুমুর। কেন কেন মুহূর্তে যদি আকাশ ভেঙে ঝড় নেমে আসতো, কয়েক সেকেন্ডের মাঝেই যদি ভূমিকম্পে সব তছনছ হয়ে যেত পারে, তাহলে অল্প সময়ে একজন মানুষ বদলে যাওয়াটা বা সিদ্ধান্ত চেঞ্জ করাটাকে হতবাক হওয়ার মতো কিছু না। ওগুলো আমরা স্বাভাবিকভাবে মেনে নিই। তেমনই মানুষের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। এতে চমকানোর কিছু না। চা সিগারেট খেতে বের হয়ে গেছিল। এখন আসামাত্র আবিদ গাড়ি ব্যাক করতে আগের স্থানে। আমরা হোটেলে চলে গেলাম। এত সময় আবিদের মুখটুকু করিনি আমার সাথে। খালি উদাস প্রতীকের ন্যায় ভাবুক হয়ে বাইরে চেয়ে রইল। আমি ব্যাগ থেকে সব কিছু বের করে গুছিয়ে রাখলাম। মনের ভুবন তুফানে যাচ্ছে কয়েকদিন। স্থির হয়ে বসে রইলাম। মাকে ফোন দিয়ে দীর্ঘ সময় কথা বললাম। এখন একটা হালকা লাগছে। মা এমন এক রত্ন, সকল রোগের মহা ওষুধ। মায়ের বিকল্প কিছু নেই এই দুনিয়ায়। মায়ের গলা আর কথা শুনলে কলিজা শীতল হয়ে যায় বরফের মতো। শান্তির পরশ দোল খায় সারা মন আঙ্গিনায় জুড়ে। আবিদ বারান্দায় গিয়ে কোথায় কোথায় যেন ফোন দিচ্ছে আর কথা বলছে। আমি বিছানায় বুকে নিচে বালিশ দিয়ে উবুর হয়ে আছি। মোবাইল নাড়াচাড়া করতে করতে থাকা গ্যালারিতে থাকা ফয়সালের সাথে আমার কিছু ঘনিষ্ঠ সময়ের ছবি ভিডিও আমাকে আরও কাবু করলো। আমি বরাবর নরম মরে সামান্যত ইমোশন হয়ে যাই। তবে আর নয়, ভুলে যেতে চাই জীবনের কালো অধ্যায়। পাস্ট ইজ পাস্ট। নিজের মতো করে বাঁচতে হবে সম্মানের সাথে, আনন্দের সাথে। জীবন কি শুধু কচু পাতার উপর ভেসে থাকা টলমলে জল? জীবন কি কেবলই নীলের বিষাদ, কেবল হাহাকার আর শূন্যের ঝাঁপি বয়ে বেড়ায়? না, জীবনের আনন্দ উপভোগ করে সবুজের ধানের উপর অবাধে উড়নো করা রঙিন প্রজাপতির মতো, ঘরের কোনো গাছের শিশির শাখায় চিউচু করে ডাকা মুক্ত চুড়ইটির মতো। জলদি করে ফয়সালে থাকা সব ভিডিও ফটো রিমুভ করলাম। কখন চুপটি করে এসে আবিদ পিছন থেকে এসে দাঁড়িয়েছে টের পাইনি। চিলের মতো ছো মেরে আবিদ মোবাইলটা তুলে নিল আমার বিছানার উপর থেকে। আমি ঘাড় ঘুরিয়ে কি আমার ফোনে জিজ্ঞাসা করলাম। আবিদ দৃঢ় কণ্ঠ বলল, অনেক কিছু। ভুরু কুচকে জিজ্ঞাসা করলাম, মানে? দেখছি যে ফোনের প্রতিটি স্থান থেকে সব ফটো রিমুভ করে দিল। বলল, শুধু গ্যালারি থেকে রিমুভ করলে হয় না, আরও কয়েক স্থান থেকে স্টোরেজ হয়ে থাকে। তাই আমি সকল কিছু সব চিরতরে গায়েব করে দিলাম। রাজ্য জয় করার মতো আবিদের চোখে মুখে চাপা আনন্দ আমার নজরে এলো। তবুও আমি জিজ্ঞাসা করলাম, খুব ভালো লাগছে না? ভালো লাগছে। লাগাটাই কি স্বাভাবিক নয়? এখন যদি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেই? মানা কে করছে? বলে আবির চেঁচিয়ে উঠল, পথ ক্লিয়ার এবার তোমার। যাকে ভালো লাগবে তার গলায় মালা দিয়ে পড়বে। চলে যাও। আমি জমে গেলাম তার এমন ভয়ার্থ গলা শুনে। চুপ মেরে রইলাম। সে সপাট করে দরজা খুলে বেরিয়ে এলো। রিমা ফোন দিল। কিরে, আবার ফোন দিলি? সঞ্জুমোর, কাল আমি সায়না আর হিমা সিলেটে আসতেছি। সবার সময় এখন মিলছে। তোরা দুজন সবাই একসাথে ঘুরবো, দেখবি ফুরফুরে হয়ে যাবি। ভ্রমণ এমন এক জিনিস যা মানুষের দুঃখ বেদনা ভুলিয়ে দিতে প্যারাসিটামল ট্যাবলেটের মতো কার্যকর। আমি বনে গেলাম শুনি। রইলাম। তোরা একাই আসবি? তিনজন? একাই। তোদের হোটেলে একই রুমে বুকিং দিয়ে রাখ। তোর জামাইকে বল। এই রিমা, কে জামাই? কিসের জামাই? চুক্তির বিয়ে। আমি তার কাছে থাকবো? আর কি বলিস ঝুমু বেবি? কার গলায় ঝুলবি তাহলে? আবিদ বেচারা কেয়া কসুর হে। জীবনে কি এতই সোজা সুচ? তাহলে যেখানেই সেখানেই দিয়ে গেঁথে যাবে। রাখি, কাল দেখাবে। পরপর করে কথাগুলো বলে রিমা লাইন কেটে গেল। আবিদ লাঞ্চ নিয়ে এলো, বিফ খিচুড়ি, সালাদ সহ, সাথে হাফ পানি কোকোকলা। এত লোভনীয় খাবার না খেয়ে থাকা যায় না। আমার আয়েশ করে খেতে গেলে আবিদ খেতে বলল। তোমার খাওয়া দেখে সৈয়দ মুস্তফা আলী দেশ বিদেশে ভ্রমণ গন্তরিকতা মনে পড়ে গেল। খাবার নিয়ে মনোগ্রহী বর্ণনা করেছেন উনি, এমন চমৎকার। পড়েছি, অদ্ভুত সুন্দর। এই বই নিয়ে আমার ভ্রমণ গ্রন্থটা সক্ষতা চায়। আচ্ছা, রিসেপশনে গিয়ে খাবার খাও। কোনো রুম খালি আছে কি না সেই রুমের পাশাপাশি? আবিদ কৌতূহল হয়ে, আরে তোমার দেখে পরিবর্তন। পর্ব চলছে বিদ্যুৎ গতিতে, 2 বেডে ঘুমাচ্ছি দুজন, আলাদা কি দরকার? আমার মুখ ফসকে বল শব্দটি উচ্চারণ হতে এখন বলদামির কি বলছি ঝুমুর?
আমার বন্ধু রিমা, সায়না, হিমা কাল আসতেছে, উদ্দেশ্য সিলেট ভ্রমণ। তাই আমাদের লাগোয়া রুমে বুকিং দিতে হবে যদি পসিবল হয়। তাই বলে আবিদ স্বস্তির দম ছিল। ওকে দেখছি বলে বেরিয়ে গেল। একটু পরে ইউরোকা বাট আমাদের 2 রুমের পরোটা বুকিং দিয়ে আসলাম। রাতে দুজনে 2 বেডে ঘুমিয়ে পড়লাম। পরের দিন উঠে মাকে ফোন দিলাম। মা বরাবরের মতো বুঝলো আল্লাহ যা করে বান্দার কল্যাণের জন্য। আবিদের সাথে যেন বাকি জনম কাটিয়ে দেয়, দরকার হলে আবার বিয়ে পড়ানো যাবে। বিকেলে এসে গেলে বন্ধুরা আমাদের রুমে এসে আবিদের সাথে পরিচয় হলো। আমি তাদের সাথে রুমে গেলাম। তাদের হাত ধরে কেঁদে ফেললাম অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়া ঘটনাগুলো স্মরণ করতে। মানুষ শুধুমাত্র দুঃখের সময়গুলো মনে পড়ে প্রিয়জনদের সান্নিধ্যে পেলে, একা থাকলে। ওরা আমাকে হাত ছেড়ে ধরে আবিদের কাছে থাকার জন্য অনুরোধ করলো। নানা যুক্তি খণ্ডন করে দিল। বললাম আসলে আবিদের দিকে মন ফেরার চেষ্টাটুকু করিনি। দুঃখ বিচ্ছেদ আঁকড়ে ধরেছিল। অনেক রাত হয়ে গেল গল্প করতে। আমি ওদের সাথে ডিনার করলাম। তারা আবিদকে ডাকতে আমি বাধা দিয়েছি। রুমে দেখছি না দেখে আবিদ ফোন দিল। রিসিভ না করে ছুট দিলাম। ঘুমও ধরেছে বেশ, নিজেকে একটু স্বাভাবিক লাগছে ওদের সাথে ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলতে। রুমে ঢুকতেই আবিদ বলল, খাবার এনে তোমার জন্য অপেক্ষা করছি। ফোন দেইনি আরও আগে, ভাবলাম ওদের সাথে থেকে একটু চনমনে হয়ে উঠো। ক্ষুধায় মরে যাচ্ছি, আসো খাই। সত্যি বলতে বন্ধুদের পেয়ে আবিদের কথা মনেই আসেনি, এতটাই ভোলা মনে হয়ে গেছি। আমি সাধ্যমতো খেয়ে ফেলেছি ওদের সাথে। কি বলে আবিদ চুপ হয়ে গেল। মুখে ঘন কালো মেঘ নেমে এলো। আর সত্যি তুমি খেয়ে নাও। না খাবো না, ফেলে দাও খাবার। কেন যে মানুষ খায়। আবিদ ছেলে মানুষই করো না। আবিদ অনুযোগের সাথে তেজ ছেলে বলল, ছেলে মানুষে আমি করছি না তুমি আমার কথা ভুলে গেলে? আরে মানুষ একটা কুকুর পাললে তো তার জন্য একটা সিম্পেতে কাজ করে। আমি তো রক্ত মাংসে গড়া জীবন্ত মানুষ। লাইট অফ করো, ঘুমাবো। কাঁধ হয়ে চোখ বন্ধ করে ফেললো। নিজেকে বড় অপরাধী মনে করো। আবিদ ভুলভাল বলে না, বলছে ভাবছি কি করা যায়। মনে পড়ে গেল ছোটোবেলায় কত রাত না খেয়ে চলতে। মা ভাতের গুরুত্ব দিয়ে বলতো, এক রাত ভাত না খেলে ঘুমালে একটা চড়ুই পাখির সমান ওজন কমে যায়। এভাবে যত রাত না খেয়ে ঘুমাবি, কমতে কমতে শুকাতে শুকাতে তুই তেলাপোকা হয়ে যাবি। তখন মায়ের হাতে ভাত খেয়ে ঘুমাতাম। আমি প্যাকেট থেকে মাছ ভাত ভর্তা প্লেটে তুলে নিলাম। আবিদ পাশে গিয়ে আবিদের বলতে মাথা ঘুরে চাইলো। বলছি না খাবো না। আমি খাবার মুখে কিছু না দিয়ে নিজের হাতে ভাত নিয়ে মুখের সামনে ধরলাম। আমার চোখে চোখ রেখে সব ভাত খেয়ে নিল। খাওয়া শেষ করে আলতো হেসে বললাম, প্লেট খালি করলো কে? আবিদ শিহরিত চোখ চেয়ে বলল, অমন হাতে ভাত কেন? বিষও অমৃত লাগবে। আমি আড়ষ্ট হয়ে বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন হিমা, সায়না, আবিদ একসাথে নাস্তা খেলাম। রেডি হয়ে সবাই ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা ফাঁকে ফাঁকে চালাকি করে আমার আর আবিদের শর্ট ক্লোজ নিচ্ছে, ভিডিও করছে। আবিদও বুদ্ধি করে আমার গা ঘেঁষে হাঁটলো। পরও দুদিন আমরা যতটা সকাল সন্ধ্যা অবধি ঘুরছি, সবাই মিলে দারুণ মজা করছি। সেলফি, ভিডিও, নৌকো চড়া, খাওয়া দাওয়া কিছুই বাকি রাখলো না বন্ধুরা। এত মনোরম, এত লোভনীয়, দু নয়নে যেন সার্থক। চারপাশে উদার প্রকৃতি, উপর খোলা আকাশ, স্বচ্ছ জলরাশি, মায়াময় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা সিলেট ভূমি। চা বাগান থেকে শুরু করে জাফলং, বাতারকুল, জলাকুল, হাকালুকু, সাদর, বিছানাকান্দি, তামাবিল, ঝর্ণা কিছুই বাকি রাখিনি। বসে বসে গ্যালারিতে সব দেখছি। ফয়সালের স্থানগুলি আবির দখল করে নিয়েছে, তাতে অবলীলভাবে। নিয়তির খেলা বোঝায় বড় সাধ্য কার নেই, কে কার কাছে প্রিয় হয়ে ওঠে। ওরা আমার রুমে এলো। আবিদও বসে আছে। রিমা বলল, আবিদ ভাই এ পর্যন্ত অনেক খরচ করেছেন। রুম বুকিংয়ের কত টাকা দিয়েছেন সেই টাকা শোধ দিতে চাই। আবিদ এক গাল সরস হেসে বলল, আমি এভাবে শোধ চাই না, তোমার ঝুমুরের বন্ধু, তাই তার থেকে শোধটা নিতে চাই। হুট করে বোম ফাটলো। হিমা বলল, কাল আবিদ ঝুমুরের বাসর হবে। আবিদের মুখ চকচক করে উঠল রূপোর থালার মতো। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। চোখ বড় করে, হিমা তুই রুমে যা বলছিস ফাজিল। ওরা আমাদের রুম ছেড়ে চলে গেল। মোবাইল হাতে নিয়ে শুয়ে পড়লাম। হোয়াটসঅ্যাপে অচেনা নাম্বার দেখে মেসেজ এলো। স্তম্ভিত হয়ে পুরো মেসেজ বার দিয়ে পড়ে ভেবে পাচ্ছি না আদিবকে এই মেসেজ দেখানো উচিত হবে কিনা। হিতে বিপরীত হতে পারে। দেখলে হয়তো আমার জীবনটা ফানুসের মতো উড়ে উড়ে গিয়ে আটকে যায় অন্য অচেনা বৃক্ষ ডালে। গভীর রাতে ঘুম নামলো আঁখি জুড়ে। কখন যে ভোর হলো টের পেলাম নাই। আবিদ আমাকে ছোট্ট শিশুর মতো নেড়েচেড়ে ডেকে তুলল। আমি হাই দিয়ে যাচ্ছি, বিছানা ছাড়তে পারছি না। আবিদকে জানলার পর্দা সরিয়ে দিল। রোদের কড়া ঝাঁজ ঠিকরে এসে আমার চোখে পড়ল। আমি তাকাতে পারছি না। পিট পিট চোখে চাচ্ছি বিড়ালের মতো। আলসেমিতে উক করে উঠছি, হাই দিচ্ছি, এপাশ ওপাশ দিচ্ছি। আবিদ নীরব এক নেশাতুর চাহিনি আমাকে দেখছি। আমি তার চোখে চেয়ে লজ্জাতুর পাতার মতো গোপনে চুপসে গেলাম। পরক্ষণে দুই ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞাসা করলাম, অমন করে কি? আমি চিড়িয়াখানার কোনো আজব
প্রাণী আফ্রিকার জঙ্গল থেকে ধরে না? বিরহ কাতর প্রেমিকের মতো কণ্ঠে রোমাঞ্চ মিশিয়ে বলল, একটি রুম, দুজন নরনারী, একজন যুবতী, একজন যুবক। এরা নিপাট ভদ্রজন না হলে এভাবে সম্ভব? এরা মানব নয়, এরা মহামানব। বর্তমান যেসব নিউজ, প্রিন্ট মিডিয়া, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়া, সেই সব বিষয়টা নিউজ হওয়ার মতো পত্রিকা চিপাচাপা দিয়েও হলো টিভি নিউজের নিচে শিরোনাম হওয়ার মতো। আবিদের কথা শুনে কুটকুট করে হাসছে। কিছু মানুষ আছে হাসির কথা এমন সিরিয়াসলি বলতে পারে, না হেসে পারা যায় না। আবিদও সেই মানুষের জন্য একজন। সেই নিউজ লিখবে কি আবিদ? বললেই লিখবো। কি লিখবে? কি লিখবো তাহলে শোনো। এবার গ্রামগঞ্জের ভিন্ন খবর। গাইবান্ধা থেকে রিপোর্ট করছে জহিরুল। ফারিয়া এখন দাঁড়িয়ে আছে সিলেটের সেই নিরিবিলি এক আবাসিক হোটেলের সামনে, যেখানে আবিদ নামের এক যুবক ঝুমুর নামের এক যুবতী মেয়েকে তুলে এনে বিয়ে করছে। পরে জানা যায় মেয়েটির স্বেচ্ছায় এসেছে। তারা লুকিয়ে অবস্থান করেছে একটি রুমে। চমকপ্রসাদ খবর, এই যুবকের বর্তমানে স্ত্রী। আরও খবর হলো এরা দুজন আজ অবধি শারীরিক সম্পর্ক স্থাপন করেনি, অথচ তাদের বিয়ে 4 মাস চলছে। শেষের বাক্যটি শুনে আমি ঝট করে বিছানা থেকে নেমে উঠলাম। আবিদ হাত টেনে ধরলাম। লাগছে তো, দেখলে পাখি কি করা, ডোজ দিয়ে বিছানা ছাড়ালাম তোমার। ফ্রেশ হও, নাস্তা খাও। আমি তো আর কারো মতো ভুলো মন না, নিষ্ঠুর না। আমি তাকে চোখ পাকিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখে আবিদ নেই। কিছুক্ষণ পর সময় এলো নাস্তা নিয়ে। গরম গরম খাস্তা পরোটা, কলিজা ভুনা, মুগ ডাল, সুজির হালুয়া। পরোটা ছুঁড়ে মুখে পুড়ে দিতে দিতে বলছি, আজকের নাস্তা ধরুন, পছন্দ হয়েছে আমার। পরোটা যেন গরম তেমনি নরম তুলতুলে। সাথে সাথে রিপ্লাই দিতে, হ্যাঁ ঠিক তোমার মতো। আমি চোখ পটমট করে চাইলাম আবিদের দিকে। বললাম, একদম ভুল বলিনি। তুমি যেমন গরম তেমনি তুলতুলে নয় কি? গরমটা না হয় বুঝলাম, আবার আচরণে বারবার প্রকাশিত, কিন্তু তুলতুলে কি তুমি কিভাবে বুঝলে? রাতে ঘুমিয়ে গেলে তোমার হাত ধরেছি না কতবার। আচ্ছা, আমরা এখান থেকে আর কাজ করি, চলো ফিরে যাই। পরে চাকরি নট হয়ে যাবে আমার। চাকরি এমনিতেই নট হয়ে গেছে। শুনে মুহূর্তে মন খারাপ হয়ে গেল আমার। মনমরা হয়ে গেলাম, যাওয়াটাই স্বাভাবিক। আর কত? আরে না, আমি না করে দিয়েছি তোমার অফিসে বিস্তারিত জানিয়ে। তুমি গিয়ে রিজাইন লেটার দিয়ে আসবে। কেন করলে তুমি? আশ্চর্য, আমি ঢাকায় থাকবো আর তুমি গ্রামে থাকবে। শিলাও তো গ্রামে থাকতো। শিলার সাথে বোঝাপড়ার অমিল ছিল, আমার সাথে খুব মিল হচ্ছে বুঝি? একদম না, তবে লক্ষণ পজিটিভ। আমি বলছি তোমার কাছেই থাকবো। বলিনি, বাট বলতে কতক্ষণ। এত আত্মবিশ্বাস নিজের উপর? নিঃসন্দেহে। আত্মবিশ্বাস শব্দটা জোর অনেক মজবুত। এ শব্দটা ভারী মজবুত। এই আত্মবিশ্বাস নিজের মানুষ না থাকলে কোনো মানুষই লাইফে সফল হতে পারে না। কেবলমাত্র এই আত্মবিশ্বাস ধাক্কাতে এগোতে থাকে তার কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। তো তুমি কোন দিকে ধাবিত হচ্ছ? এই যে তোমাকে পাওয়ার দিকে। কি এগোচ্ছ না? জানি না। নীরব হয়ে গেলাম। মেসেজটা দেওয়া মানুষটার কথা মনে করো। দুম করে ফয়সালও উদয় হলো হৃদয়ের আশিতে। কেমন যেন লাগছে, ঠিক বুঝি না। আবিদ বলল, এখনই জানটা ঝুমুর, তোমার এই জানটার জন্য আমার আর কী করতে হবে? বৃষ্টি থেমে গেল। ঘরের চাল থেকে টুক করে বৃষ্টির ফোঁটা পড়ার মতো এক চিলতে হাসি মুখ ফসকে বেরিয়ে গেল। হাসি বন্ধ হলো কেন? আমি তো আজকাল তোমার কাছে হাসির পাত্র। কিছু হলে ফিক করে হেসে বলো। আর পরের দিন আমাকে সিলেটে যাপনে 1 সপ্তাহ পূর্ণ করতে হবে। শপিংয়ে চলো, তোমাকে কিছু উপহার কিনে। আরে না, একদম না। এমনিতে বেশ খরচ। প্রতিদিন কিনে কিনে খাওয়া, দুবেলা রাস্তা, নুম ভরা। সব ঢাকায় গিয়ে পুষিয়ে নেবো। তুমি বাসায় সুস্বাদু নানা পদ রান্না করবে আর আমি শুধু খাবো আর খাবো। আমি কোনো জব করবো না আবিদ? অবশ্যই করবে। ঢাকায় জবের ব্যবস্থা করে দেবো। কাটুক না কয় মাস। নিষ্পাপ শিশুর ময়ে এক আকাশ খুশি। এই তার মানে তুমি আমাকে ছেড়ে যাবে না? না, যাবো না। মায়ের কথাই আমার কাছে শিরোধার্য। ভনিতা না করে বলেই দিলাম। মায়ের কথা শুধু? তোমার কথা না? লুকোচুরি বাহানা বলে আবিদ আমাকে হ্যাঁচকাটা নিয়ে বিছানায় ফেলে দিল। এমন সময় দরজায় ঠক ঠক করে শব্দ হলো। আবিদের মুখ খিচিয়ে শালীরা আর সময় পেল না, দরজা খুলে দিল। এই হুমুর, বাসর হয়েছে? চট করে হিমা জিজ্ঞাসা করলো। আমি কিছু না বলতে আবিদ বরের মতো চিনিগুড়ে হাসি দিয়ে বলল, সখীরা বাসর সাজিয়ে দিলে বাসর হয়? ও তা তো। তাই আজ আসি, আয়োজন করবো। কি বলিস? বলল রিমা। বাকি দুজন রিমার কথায় সায় দিল। আরে কত রাত, পরশু সবাই একসাথে ঢাকায় ব্যাক। আমি নাক লাল করে বসে আছি। সায়না বলল, ঝুমুর, আমরা কিছু শপিং করব, এখানে মার্কেট করব, একটু মজা মস্তি হবে, তোরা দুজন চল। আবিদে বলল, আমার একটা অফিস যেতে হবে। ঝুমুরকে নিয়ে যাও তোমরা, আর আমার পক্ষে ওকে একটা শাড়ি কিনে দিও। মেয়েদের ফুলসজ্জায় শাড়ি পরা দেখতেই সুন্দর। ফুলও কিনবে আমার টাকায়। অন্যের টাকায় বাসর হলে মনে ফুর্তি কম লাগে। এই নাও টাকা। আবিদ ওদের হাতে একটা টাকার বান্ডিল দিল। ওদের জোড়াজোড়ি আর আবিদের আবদারে রাজি হতে বাধ্য হলাম। সাথে বের হওয়ার আগে মায়ের সাথে কথা বললাম, কারণ আমার মন বেশি ভালো থাকলে মায়ের সাথে কথা বলার পর মাকে জানিয়ে দিলাম, মা তোমার কথাই রাখলাম, আবিদের সাথে সংসার করব জনম ভরে। মা ফোনের ওপাশে কেঁদে দিল। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। মা অনেক খুশি হলো আমার এই সিদ্ধান্ত। মা বলল, আবিদ যেভাবে চায় সেভাবেই চলিস। মেয়েদের ঘর ভাঙলে এ সমাজ
যে মেয়েটাকে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই মন্দ হিসেবে জানে, কোটার থেকে শেষ নেই বলে প্রাণ উজাড় করে প্রার্থনা করলে আমি যেন সুখী হই। সবসময় আবিদকে নিয়ে আমাদের বাড়ি যেন রাখলো। আবিদ এখন আর আমার ননদের হাজব্যান্ড ছিল। মা তখন থেকে একজন ব্যক্তি হিসেবে আবিদকে খুব পছন্দ করতো, ফয়সালকেও ভারী পছন্দ করতো, কিন্তু নিয়মিত নির্মম পরিহাস কেউ টিকে থাকতে পারলো না। সময়েই নিদারুণ নির্মমতাকে সয়ে নিতে বাধ্য হলো। মায়ের মন ভালো দেখে আমারও ভালো লাগছে, তবে আবিদকে সেটা বুঝতে দিলাম না। 4 বন্ধু মিলে কমপ্লেক্সে শপিংয়ে ঢুকলাম। ওরা ওদের জন্য কিছু কেনাকাটা করলো। আবিদের দেওয়া শাড়ি, আমার পছন্দ মতো কাতান শাড়ি, ব্লাউজ, পেটিকোট, বউ সাজাতে মিনিমাম যা লাগে প্রয়োজন। আমরা শপিং কমপ্লেক্স 3 জন ফুড খেতে লাগছি। লাচ্ছি শর্মা অর্ডার দিলাম। লাচ্ছি আমার ভীষণ পছন্দ। গ্রামে কাকার গরুর দুধ দিয়ে মা তেঁতুলার দুধ দিয়ে দইয়ের বীজ তৈরি করতে। একদিন সেই দুধ বীজ ফুটিয়ে দুধ জাল দিয়ে 1 হাঁড়ি দই বসাতো। যে যার মতো করে খেত। মা এমনিই খেত, বাবা দই খেত খেজুর গুড় মিশিয়ে, রাসেল মুড়ি মিশিয়ে। আমি 1 গ্লাস অর্ধেক দই নিতাম। কাকাদের ফ্রিজ থেকে বরফ কুচি কুচি এনে দিতাম। বিট নুন দিতাম, 1 চামচ লাল চিনি, তারপর কাঁটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে লাচ্ছি বানিয়ে ঘরের পিছনে দাওয়ায় বসে লুকিয়ে লুকিয়ে খেতাম। রাসেল টের পেলে আমাকে খুঁজে বের করে গ্লাস টেনে নিত আর 2 চুমুক সাবার করে দিত। শর্মার কামড় বসেছে হিমা, বাকি রয়েছে কাঁচা ফুল। হোটেলের পাশে ফুলের দোকান, সন্ধ্যায় সেখান থেকে কিনবো। সায়মা বলল, এখন নিয়ে গেলে শুকিয়ে বাঁশপাতা হয়ে যাবে, পরে আবিদ ভাই সেই ফুল মুছিয়ে গুঁড়ো করবে আর গাইবে, তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়, শুকনো পাতায় মর্মর ধ্বনি। সায়মা, থামবি? এত ফাজিল হয়েছিস কপের থেকে। সায়মা ভেংচি কেটে থেমে দিল। রিমা বলল, আবিদ ভাইয়ের পেছনে ফুল হলে জোর হবে ফুলসজ্জা। এই ঝুমুর বেচারি ফুল। বললাম, তোদের ঢং দেখলে বাঁচি না। ওর প্রিয় চালতা ফুল, কদম ফুল, কলমি ফুল। ওরা হো হো করে এসে উঠল। বেশ মজারই তো, কিন্তু কই পাই বলতো? দুধ দোকানে যা পাই তাই দিয়ে বাসর সাজাবো। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হলে আমরা বের হলাম দোতলায়। শ্যামা একটা লেডিস ব্যাগের দোকান ঢুকলো, তার পিছনে রিমা, হিমা, আমিও ঢুকলাম। দারুণ আকর্ষণীয় ব্যাগ ঝুলে এসে পুরো দোকান খালি। আমরা ব্যাগ পছন্দ করছি আর বলছি, দোকানের স্টাফ, মালিক কেউ নেই কেন? এমন সময় পেছন থেকে একটা ভারী গলা কানে আসলো। আমি ঘাড় ঘুরে চাইলাম। রিমা বলল, ভাইয়া এই ব্যাগের দাম কত? আমি জমে গেলাম তাকে দেখে। সে রহস্যের হাসি দিয়ে, ঝুমুর, তুমি সিলেটে? তোমার না হাজব্যান্ড মারা গেছে? আমি ওদেরকে বললাম, এই তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আমার পছন্দ হয়নি ব্যাগ। আমরা 4 জনে পা বাড়াতে সে খোয়ার থেকে খপ করে মুরগি ধরার মতো আমার সরু হাতকে মুঠোবন্দি করে নিল। বন্ধুরা খেপে গিয়েছে। কে আপনি? ছেড়ে দেন, নয়তো পুলিশ ডাকবো। ছাড়ার জন্য ধরছি। ওর সাথে আমার লেনাদেনা লেগেছে, তা মিটবে ওকে বিয়ে করলে। তুমি এখন বিধবা, আমাকে বিয়ে করতে আপত্তি নেই। ওরা 3 জনে একসাথে খেপার স্বরে জানালো, আমরা ওকে না নিয়ে দোকান থেকে বের হব না। আপনার কি সমস্যা, মেন্টাল নাকি? আমিও হুঙ্কার দিয়ে বললাম, বদমাশি সবাই এখনও গেল না আপনার? মানুষ হবে কখন? যে শীতল গলায় বলল, আমি মানুষ আছি, শুধু তোমার জন্য তোমরা কাছে অমানুষ। আমি বিধবা নই, বর্তমান সধবা। শুনলে হো হো করে হেসে উঠল উম্মাতের মতো। হাউ ফানি! স্বামী না মরতে বিয়ে হয়ে গেল, আমাকে বোকা বানাচ্ছ? ওরা কপাল ভাঁজ করে আমার কাছে চাইলো, উনি তোর পূর্বপুরুষ? হ্যাঁ, যখন থেকে চিনি তখন ফয়সালও চিনতাম না। ওরা 3 জন চাওয়াচাই করে বলে, দৃষ্টি বিনিময় করে বুঝে নিল, তাহলে কাহিনী কি? বেটা এমনি এমনি হাত ধরেনি। এদিকে ভিতর থেকে দোকানের গ্লাস বন্ধ হয়ে গেছে। ওরা 3 জন টুল নিয়ে বসে আছে। হেমা বুদ্ধি করে আমার মাথা করে আস্তে করে ফোনটা নিল। আমি যা বুঝলাম ওদের কারো কাছে আবিদের নাম্বার নেই। আমার ফোন থেকে আবিদের নাম্বার হেমা ফোন দিয়ে মেসেজ করলো। ওরা 4 জন, সে একজন। আমাদের দল ভারী। হ্যান্ডেল ট্রাই করতে বের হল, কিন্তু আমি চাই আবির আসুক, এর একটা কঠিন শিক্ষা হোক। সে নানাভাবে আমাকে বোঝানোর চেষ্টা করছে, ঝুমুর, মিথ্যে বলে গুনাহ কমাও, বিশ্বাস করো আমি তোমাকে এখনও ভালোবাসি। আমি কোনো বাজে লোক নই যে কারণে তুমি আমাকে খারাপ জানো। তোমার যে জানায় সে ভুল দেখাচ্ছে। এটা আমার দোকান। তোমার হাজব্যান্ড মারা গেছে শুনে রাতে তোমাকে মেসেজ দিলাম, তা না হলে কতদিন তোমাকে বিরক্ত করছি, কারণ আমি এখনও মানুষ। এখন তুমি সিঙ্গেল বলে বিয়ে করতে চাচ্ছি, এটা কি আমার অপরাধ? কিছু তো বলো। সিলেট কবে এলে ঘুরতে? এভাবে নানা রকম কথায় ঘন্টা গড়াতে লাগলো। রিমা গ্লাস টেনে বের হলো। একটু পরে আবিদ সহ দোকানে ঢুকলো। আবিদকে দেখে কলিজায় পানি এলো, এত ভালো লাগছে ভাষাতে। আবিদ দোকানে ঢুকে ভদ্রভাবে তাকে বলল, অন্যের বউকে জোর করে বিয়ে করতে চাওয়া অপরাধের আওতায় পড়ে। আপনি যে এখন অভিনয় করতে ঝুমুরকে বাসাতে এসেছেন তা বেশ বুঝতে পারছি। আমার চেয়ে খারাপ। শুধু আমি খারাপ? স্বামী না মরতে আরেকজনকে জুটিয়ে বললে সে। আবিদ ক্ষিপ্ত হয়ে তার শার্টের কলার ধরে সে আবিদকে কল বসিয়ে দিল। আমি আবিদকে টেনে ছাড়লাম। আবিদ আমাকে জিজ্ঞাসা করলো, এই বেয়াদব কে?
এ রাজীব আমাদের গ্রামে ফয়সালের আগের থেকে আমার পিছনে ঘুরতে বেশ উত্ত্যক্ত করতো, নানাভাবে উত্ত্যক্ত করছে। পরে তাদের পরিবার দিয়ে আমাদের বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিত। ততদিন ফয়সালের সাথে আমার ঘনিষ্ঠ হয়ে যায়, তাই বিয়ে প্রস্তাবে নাকচ হয়ে যায়। এরপর আর কোনোদিন আমাকে করেনি। ফয়সাল যে আমাকে আরও আগে ডিভোর্স দিচ্ছে সে জানে না, আবার তোমার সাথে যে বিয়ে হয়েছে তাও জানে না। ভেবেছে আমি সিঙ্গেল, তাই আমাকে দেখামাত্র আটকে ফেলেছে তার দোকানে, আর বিয়ে করার জন্য ফোর্স করছে। রাজীব বলল, ফয়সাল যে তোমাকে ডিভোর্স দিয়েছে এটা জানতাম না। আবিদ বলল, বিষয়টা এবার ক্লিয়ার হয়েছে। আর কারো ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে করে সুখী হওয়া যায় না। চাইলে আপনাকে এখন অন্যের স্ত্রী মানহানি করে হেনস্থা করে এই মর্মে থানায় নিতে পারে। দিলাম না, কারণ এর চেয়ে বড় শাস্তি আপনি ঝুমুরকে না পেয়ে পাচ্ছেন। তো সেই শাস্তি অব্যাহত থাকুক আপনার জীবনে। রাজীব বুক টনটন করে বলল, বুঝতে পেরেছি, তবে ঝুমুর আপনার স্ত্রী, তার বিয়ে হয়ে গেছে এটা বিশ্বাস হচ্ছে না। মানুষ কাউকে বেশি সেভ করার জন্য আরও বেশি কিছু বানিয়ে বলে। আবিদের মেজাজ এবার চড়াই উঠল হিমালয় পর্বতের মতো। নিঃশ্বাস ওঠানামা করছে, মুখ শক্ত আকার ধারণ করছে। আমাকে চেয়ার থেকে টেনে দাঁড় করলো, আমার গালে দুপাশ চেপে ধরলো, আমার দুঠোঁট তার ঠোঁটে ডুবিয়ে দিল। গাঢ় লজ্জায় চুমু খেলো। আমি লজ্জায় মরে যাই দশা। আবিদ রাজীবের দিকে চেয়ে, নিশ্চয় প্রমাণ পেয়েছেন ঝুমুর আমার বিয়ে করে আর সে বউ কখন হলো, কেন হলো, কিভাবে হলো, এটা আপনার না জানলেও চলবে। ঘটনা আকস্মিক সবাই অবাক হয়ে গেল। আবিদ এই বলে নিজের পা বাড়াচ্ছে, তখনই রাজীব শান্তভাবে টেবিলের পাশে ঘুরিয়ে আবিদের সামনে এলো। দুহাত চেপে ধরে আবিদকে বলল, দুঃখিত ভাই, অনাকাঙ্ক্ষিত কৃতকর্মের জন্য। এখন বিশ্বাস করছি ঝুমুর আপনার স্ত্রী। আগের থেকে জানলাম এমন করতাম না। ঝুমুর আমাদের এলাকার মেয়ে, সে হিসেবে একটা টান আছে। আমার দিকে চেয়ে বলল, ঝুমুর, ভুল বুঝো না আর রাগ করো না। মানুষ মাত্রই ভুল করে। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেবলমাত্র জোর করে এ পৃথিবীতে পাওয়া গেল না কারো মন, এটা বোঝা যায়। আসলে অনেকদিন পর তোমাকে চোখের সামনে দেখে মাথা ঠিক রাখবে। দোকান থেকে একটা ব্যাগ হিসাবে নিয়ে গেলে ভালো লাগবে। না, লাগবে না। দোকানে আমরা চলে গেলাম, ওরা আমাদের আসলো। রিমা বলল, মাগো, একটা তুফান গেল আচমকা। তুই আমাদেরকে এই রাজীবের বিষয়ে বলিসনি কেন? অভিযোগের সুরে সাইমা। আমি ভুরু কুঁচকে বললাম, জনে জনে বলার কি আছে, সেই কবে তো ঘুরতো। এখন রিমাকে তো বলেছি আমাদের গ্রামে একটা ছেলে আমাকে জ্বালায়, আমার সাথে প্রেম করতে চায়। নাম বলা হয়নি। এই রিমাই বুঝতে পারেনি সেই এই ইপটিজার। ওরা হেসে বলল। রিমা বলল, যা ঘটে ভালোর জন্য ঘটে, এটা বিহিত হলো। সে অনুতপ্ত, এটা খুব ভালো লেগেছে। বোঝা গেল মনুষ্যবোধ তার ভিতরে আছে। সাইমা বলল, আবিদ ভাই মনে হয় লাগছে খুব তার খুশিতে। আবিদ পাশ থেকে বলল, সেও একটা দিয়েছে, আমিও একটা দিয়েছি সদবোধ। হিমা বলল, ভাই যা দেখলাম ভিলেনকে বাংলা সিনেমার নায়কের মতো এক কথায় ফাটাফাটি। আবিদ বলল, এটা না করলে সেই তর্কই থেকে যেত, তাই উইকেট ফেলে দিলাম এক বলে। আমি কুকড়ে যাচ্ছে আবিদের বেশর্মাপনা দেখে। ওরা বলল, ওহো, আমাদের ফুল আনতে হবে না, এই চল নিচে নামি। আমি থামিয়ে দিলাম ওদের। এই প্লিজ আস না, কাল। আজ থেকে মুড অফ। তোরা রুমে যা, রেস্ট নেই। আমি রেস্ট নেব, ক্লান্ত লাগছে, সকালে দেখা হবে। ওরা বলল, আচ্ছা কাল। ওরা চলে গেলে আবিদ বেশ আনন্দিত, সাথে নিশ্চুপ হয়ে আছে। সে জিজ্ঞাসা করলো, রাতে ডিনার আনবো? আমার পেট ভরাছে, বাইরে এটা সেটা খেয়েছি। তুমি কি গিয়ে খেয়ে আসো? মাত্র সন্ধ্যায় বিদায় নিল। ওরা ভালো থাকবে, বাইরে থেকে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাইরে এমন অমৃত খাবার খেলে কি মন ভালো হয়? কেন, সে তো খাবার তুমিই খাওয়ালে। আমি ঠোঁট কামড়ে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে দিলাম। কাঁথার নিচে গুটিয়ে যাচ্ছি শামুকের খোলসের মতো। সে আমাকে শুনিয়ে বলছে, হ্যাঁ, লজ্জায় নারী ভূষণ, পুরুষের নয়। ঠিক আছে, ওভাবে গর্তের ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকো ইঁদুরের মতো, আর বেরোতে পারবে না। আমার প্রস্রাবে এত কুয়ারা বেড়ে যাচ্ছে। আমি কাঁথার ভিতর থেকে শব্দ করে বললাম, আমি ঢাকায় গিয়ে গ্রামে মায়ের কাছে যাব। এসে বলে ক্ষুধার্ত বাঘের মতো মেজাজকে অন্যদিকে ডাইভার্ট করা যায় না। সামনে সুস্বাদু কত লোভনীয় খাবার, অথচ খেতে পারি না। শুধু খাবারের জৌলুস দেখে দিন মাস পাস করে। আমি কাঁথার ভিতর থেকে দুঠোঁট কাঠ দিয়ে ভেঙচি কাটছে আবিদকে। কিছু সময় পর চোখ জুড়ে তন্দ্রা নেমে এলো। কানে স্লো মোশনে গানের আওয়াজ হচ্ছে। তন্দ্রা ছুটে গেল, কান অবধি পৌঁছাচ্ছে। নিজে হাসছে, তাকে বুঝিয়ে দিলাম। আবিদ আমাকে রাজীবের বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করে কৌতূহল করলো না, যেটা প্রায় আমাকে অনেকেই করে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে নানা প্রশ্ন করে বিরক্তি ধরে। একটি বারও করো না। যে মানুষটা নিজের বিষয়টাকে এড়িয়েছিল, সে বিষয়টা বারবার জিজ্ঞাসা করে তাকে বিব্রত অবস্থায় ফেলা তা কোনো সভ্য মানুষের কাজ না। পালা এবার আবিদের বেড়েই চলছে ভালোবেসে। এই মানুষটার জন্য এক কদম জনম কাটিয়ে দেওয়ার জন্য বোধহয় এই ভালো লাগাটুকু প্রয়োজন। পরের দিন রাত 9টা। তাদের উদ্দেশ্য ছিল, তোরা অতিরিক্ত বলে ফেলছিস, এবার থাম। রিমা বলল, দাম্পত্য জীবনে প্রতিদিন একে নতুন করে গড়বার চাই।
রবিবাবুর শেষের কবিতা উপন্যাসে এটা বলেছে। রাত 11টায় আমাকে রুমে বসে বধূ শেষে বসেছি সজ্জিত বিছানার মাঝ বরাবর। আবিদ বারান্দা থেকে এলো একটা পাঞ্জাবি ও জিন্সে আবিদকে বেশ লাজুক লাগছে। আমি লাজুক মলিন 2 ঠোঁট ভাঁজ করে মাথা বুকে আসি বসে আছি। বুকের ভিতর বাড়াবাড়ি রকমের ধুকপুকানি চলছে। ফয়সালের সময় এমনটা হয়েছে, এই মুহূর্তে বুঝি এমনই হয়। অথচ বহুদিন আমার বহু কাছের মানুষ ছিল। অতি আবেগ মুহূর্তে মানুষ এলোমেলো হয়ে যায়। আবিদের ক্ষেত্রে তাই হলো। ওরা বললো দরজা খোলা জরুরি দরকার আছে। আবিদ উঠে গিয়ে দরজা খুলো। ওরা হুড়মুড় করে ধরলো। আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, আবিদ রাগের মাথায় চুল টানতে থাকে, বলে এ কথা মা আমাকে বলেছে। আমি কান দেয়নি বিষয়টা। আবিদের কথায় হুঁশো বাড়ল। আমার মাও এটা বলেছে, বিয়ে আবার পড়িয়ে নিলে উত্তম, আর কেউ দু কথা বলতে পারবে না। আবিদ বেশ চিন্তিত। আমি উঠে যাচ্ছি চেঞ্জ করতে। আবিদ থামিয়ে বলল, বললেই হবে? বিয়ে হবে রাতে, যতই দেরি হোক না কেন। বন্ধুরা উৎফুল্ল হয়ে উঠল। ভিডিও কনফারেন্সে যোগাযোগ। আমার মা, চাচি, আবিদের বাবা মা আরও 2-4 জন পুলিশ, ছবি তোলা হয়, ভিডিও করা হয়। ধর্মীয় নিয়ম অনুযায়ী আবিদ আমাকে বিয়ে করে কাজী সাহেবকে সম্মানী দেওয়া হয়। তারা মিষ্টিমুখ করে চলে গেল। 2-4টা সাবার করে ফেলো। ক্লাসে ওকে আমরা মিঠাই রানি বলে লুটপাট করলাম। আবির বলেছে, নেড়া বেলতলায় একবার যায়, জানলা দরজা ভালো করে বন্ধ, নয়তো তোমার নির্লজ্জ বন্ধুরা আবার উকি দিয়ে দেখবে তুমি ওমাগো বলে চিল্লাই দিবে। মনে মনে বলছি, এবার আর রক্ষা নেই। বুকে ধুকপুকানি আগের থেকে শুরু হলো। নিশুতি রাত, নিস্তব্ধ পৃথিবী, সমস্ত দিনের লেনাদেনা শুকিয়ে ঘুমের ঘরে বিভোর। হয়তো কেউ কেউ জেগে আছে, কেউ কেউ হর্ষে বিষাদ, কেউ জেগে আছে বিরহ বেদনায়, কেউ জেগে আছে একরাশ হতাশায়, কেউ জেগে আছে জীবনের অনটনে, কেউ জেগে আছে বুক ভরা সুখে। আমি জেগে আছি অনাগত ভবিষ্যতে আকুল আবদায়। আবির জেগে আছে হৃদয়ে ঝাঁপি ঝাঁপি রোমাঞ্চ নিয়ে। আমার কল্পনায় ছেদ পড়ল আবিদের হাতে উষ্ণ ছতে। একটা শক্ত হাত চেপে ধরে কোমলে আমরণ সঙ্গী পথ, অঢেল বিশ্বাস। আমার হাত টেনে আঙ্গুল আবিদের সোনার আংটি পরিয়ে দিল। মুগ্ধতায় আমার নয়ন ভরে দিল। আমার চিবুক উঁচিয়ে কপালে নরম চুমু খেল। আমি গোপনে কেঁপে উঠলাম। বুকে আসো, জড়িয়ে ধরলো। অসীম ভালো লাগায় বুকের ভিতর তোলপাড়ছে। জিজ্ঞাসা করলাম, তোমার বুক কাঁপছে কেন ঝুমুর? নার্ভাস লাগছে নাকি উচ্ছ্বাস? আমি কিছুই বলতে পারলাম না। আবিদ আরও নিবিড়ভাবে আমাকে আঁকড়ে ধরল, ঠিক যেমন মা তার ছোট্ট শিশুকে বুকে পরম মমতায় আগলে রাখে। পরদিন সকালে দুজনে গোসল ছেড়ে নাস্তা করে গুছিয়ে ওরা রেডি হয়ে আমাদের রুমে চলে এলো। নানা গল্প করে ঢাকায় এসে গেলাম, টেরও পাইনি। ওরা 3 দিন বাসায় চলে গেল। আবিদ আর আমি তালা খুলে আগে সেই বাসায় ঢুকলাম। আবিদ আমাকে রেখে অফিসে চলে যায়। এ ভিতর কাজের সব কাজ ফুটিয়ে তুলে চাল ফুটিয়ে নিলাম। অবসরে মা বাবার সাথে কথা বললাম। এতদিন বাবার ব্যস্ততার জন্য কথা বলেন না। ভাই রাসেলের সাথে ভিডিও কলে অনেক কথা। আবিদের বোনের বর হিসেবে পেয়ে পুলকিত। মেঘে মেঘে বেড়া গড়ালো, দিন ফুরালো মাসে, মাস ফুরে গিয়ে যায় মাস। আমাদের সংসার জীবন। ফয়সালকে মনে পড়ে না কিন্তু তা নয়। আকাশে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতো ফয়সালের সান্নিধ্যে কাটানো মুহূর্তগুলো দুঃস্বপ্ন হয়ে হানা দেয় চিলেকোঠায়। এখন এলোমেলো হয়ে যায়, অনুভূতি কাঁদে। জীবনে যা কিছুই হয় শত্রু ভোলা সহজ নয়। শত্রুকেও কখনো কখনো ঘৃণতার সাথে মনে পড়ে। আর ফয়সালকে কোনো এক সময় বড় আনন্দের থাকার অবলম্বন। ফয়সালের পাওয়া 5 লক্ষ টাকা রাসেলও আব্বা ম্যানেজ করেছে। আব্বা তাদের বিরুদ্ধে ফয়সালের বাবার হাতে দিয়েছে। যদিও আবিদ দিতে চেয়েছিল, কিন্তু আমি একদম হতে দিইনি। এই কয়টা দিন আমার শরীর ভালো যাচ্ছে না। বমি, চেক আপ করলাম, জানতে পারলাম মা হতে চাচ্ছে। আবিদের বাদ ভাঙা খুশিতে চোখের কোণে আর্দ্র হয়ে যেল। মা শুনে বাড়ি চলে যেতে আবিদ আমাকে নিয়ে গ্রামে তাদের বাড়িতে গেল। তার পরিবারের সবাই আমাকে আপন করে বুকে টেনে নিল। সেখানে 2 দিন থেকে আবিদ সহ আমাদের বাড়ি গেলাম। পরে সে ঢাকায় চলে গেল। আমি তাদের বাড়ি ছেড়ে গেলাম শাশুড়ি নামে ফোন কল পেয়ে। শাশুড়ি মা আমাকে পছন্দের খাবার তৈরি করে খাওয়ালো। আবিদের ছোট্ট বোন অর্থাৎ আমার ননদ আরিশা রোজ দুপুরে কিছু না কিছু টক ভর্তা বানিয়ে দেয়। আমার শ্বশুর মসজিদ থেকে নামাজ পড়ার সাথে পাঞ্জাবি পকেট থেকে এটা সেটা খাবার নিয়ে আসে। আমি নুইয়ে সেই লাজুকতা, ওনাদের এত মায়া মমতায়। ননদ আরিশা হাত চেপে ধরে বলে, ভাবি এমন চেপে চেপে থাকো কেন? তুমি কি কোনো ভুল করেছো নাকি? তোমার ননদ শিলার কাছে যেতে পারতাম, তার নাকি প্রাইভেসিতে ব্যাঘাত ঘটে। কোনো প্রাইভেসি ব্যাঘাত ঘটে তা তো দেখলাম। ওর কথা লেজ টেনে শাশুড়িমা বলল, বোমা তুমি আমাদের সাথে মিলেমিশে থাকো। শিলা তার ধারে কাছেই ছিল না। আর তোমাকে আমি আগেও বৌমা বলতাম, এখনও বলছি। তফাৎ হলো আগে দূরের বৌমা ছিল, এখন নিজের বউ হলে। এই বলে উনি প্রাণ খোলা হাসি দিল। ওনার হাসি দেখে আমার ভিতরে একটা দরিয়া প্রশান্তির দৌড় খেলো। এদিকে ওনার কথা রেস দিয়ে শ্বশুর আব্বা এসে বলল, সুখ শান্তি বিয়ে জন্মতে উপর আল্লাহতে, নইলে ঝুমুরের পছন্দ করে বিয়ে করা ফয়সাল অচিন্ত উগ্র মেজাজের হয়ে গেল। কেনই ছেড়ে চলে গেল ভালো মানুষে? কেনই বা বাইক অ্যাক্সিডেন্ট করলো? কেনই বা মরে গেল? কেনই বা ফিরে পেতে চেয়ে আবিদের সাথে বিয়ে দিল? সে ছুতে বোনটাকেও পালিয়ে গেল। সব মালিকের ইশারা। এসবের উপর কোনো শুকরিয়া আদায় করা উচিত।
আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা, আপনার ছেলে বলছে আমাকে আবার ঢাকায় নিয়ে যাবে। আমি আপনাদের ছেড়ে যাব না। শহরে খালি রুমে বন্ধ হয়ে আসে। আয়েশা এসে আমার গাল টেনে ধরলো। সে দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও সুইটহার্ট। সবাই একসাথে হেসে উঠল। জগতে মানুষের কত ব্যবধান তাও আবার উপলব্ধি করতে পারলাম। একদল নতুন মানুষের সত্ত্বেও অপরন্ত। দিনে দিনে শরীরটা ভারী হয়েছে। দুই মনের স্বাদ অনুযায়ী স্বাদ অনুষ্ঠান আজ। দুপক্ষের বিপুল সমগ্রাম, বহু উপহার সামগ্রী। গতরাতে আবিদ ঢাকা এলো। আয়োজন শেষে বিছানায় যেতে যেতে নিশিরাত হয়ে গেল। আবির আগে ঘুমিয়ে গেছে। আমি ভাবনা অতলে জানিয়ে গেছি, আমার জীবনে এসে যেখানে ঠেকালো সেখানেই ভালো আছি। আগে ফয়সালের সংসার সব কাজ একা হাতে সামলাতাম, তবু মা বোনের কাছে আমার স্থান ছিল পায়ের নিলে। আর আবিদের সংসার আমি তেমন কাজ করি না, তবু ওদের সবার কাছে লক্ষ্মীবোধ আর মিষ্টি মেয়ে। অনেকের মুখে শুনতাম মেয়েদের প্রথম বিয়ে যে কারণে ভেঙে, প্রথম স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ে কোনো কার সুখ হয় না। আমার একথা বিশ্বাস হচ্ছে না। আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় বলে কোনো কথা নেই। যে যখন কিভাবে কার সাথে ভালো থাকবে সেটা বেশি নির্ভর করলে মেন্টালিটির ব্যাস, আর কিছু ভালো লাগে না। নুন আনতে পন্থা করে মেন্টালিটি 70% মিলে যায়। এনাফ। দুনিয়া দাম্পত্য সঙ্গীরাই মিলে। প্রতিটি মানুষ আলাদা, তার চিন্তাভাবনা হিসেব নিকেশ আলাদা, তাই তা মেলানোটাই স্বাভাবিক। ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। আমরা জানলায় হাত বাড়িয়ে দিলাম। দুজনে হাত ভেসে চুপসে গেলো। ও বলল, চলো উঠানে গিয়ে রাজন রসিকতা বাড়ি ধারায় ভিজি। আজ সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।